হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের জিএসসি রিভিশন ক্লাসের অর্গানিক ক্লাসটাতে, অর্গানিক কেমিস্ট্রির। সো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সবাই ভালো করে প্রিপারেশন নিচ্ছ। একটু আমার এন্ড থেকে আমি চেক করে দেখি যে সব ঠিকঠাক মতো আছে কিনা। একটু তোমরাও তারা আমাকে জানেও যে সব মানে বেসিক্যালি আজকে আমরা যেটা করবো পুরো চ্যাপ্টারের উপরে আমাদের যে এমসিকিউ আছে সেগুলো আমরা রিভিউ করে দিব, কেমন? আর কোন কোন টপিক একটু বেশি পড়া লাগবে, কোনটা একটু কম পড়া লাগবে সেটা বলে দিব। একটু তাহলে আমাকে কাইন্ডলি জানেও যে সব কথাটা সব ঠিকঠাক মতো আছে কিনা। ওয়ালাইকুম হ্যালো আসসালাম। এভরিওয়ান, হ্যাঁ, সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাঁ, আজকে। আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, আশা করি তোমাদের এন্ড থেকেও সব ঠিকঠাক মতো দেখা যাবে, কেমন? ওকে, তাহলে সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাও। তাহলে আমরা চলো আমাদের শুরু করি। আমাদের এই জৈব রসায়নের উপরে আমাদের জিএসটি রিভিশন ক্লাসটা। ওকে, আচ্ছা, হ্যাঁ, প্রায় 100টার মতো এমসিকিউ সলভ করবো পুরো চ্যাপ্টারের উপরে, ঠিক আছে? 100টার মতো এমসিকিউ আছে, 100টার একটু বেশি আছে হয়তো, 5-7টা। তো আমরা তাহলে প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করি। দেখো, তো প্রথমে আমাকে বলতেছে এই কার্বন পরমাণু সময়ের সংকরণগুলা কি ধরনের। দেখো তো কার্বন পরমাণুর সংকরণটা তুমি কিভাবে বের করতে হয়। কার্বন পরমাণুর সংকরণ বের করার জন্য আমরা যেটা করি, ওই কার্বনের সিগমা বন্ডের সংখ্যা কাউন্ট করি। কার্বনের যতটা সিগমা বন্ধন থাকে ততটা হয় সংকরিত অরবিটাল সংখ্যা। আর সেখান থেকে কিন্তু আমি মন্তব্য করতে পারি সংকরায়নটা কি। যেমন আমি তোমাকে যদি একটু করে বলি আরেকবার, তাহলে কার্বনের সংকরায়ন মানে তুমি কি মনে রাখবা, কার্বনের কয়টা সিগমা বন্ড আছে সেখান থেকে তুমি বের করতে পারবা। চলো আমি দেখাই দিয়ে আসো। এখানে খেয়াল করে দেখো, এই কার্বনটাতে কয়টা সিগমা বন্ধন আছে বলতে পারবা? এই কার্বনটাতে, এই দেখো, এই কার্বনটাতে কয়টা সিগমা বন্ধন আছে? দুইটা হাইড্রোজেনের সাথে একটাই কার্বনের সাথে, তাহলে 3টা সিগমা বন্ধন আছে। তাহলে 3টা সিগমা বন্ধন থাকলে তার সংকরায়ন কি হয় বলো তো? sp2 হয়। তাহলে এই কার্বনের সংকরায়ন হবে sp2 টাইপের। এই কার্বনের সংকরায়ন কি হবে? এখানে একটা হাইড্রোজেনের সাথে একটা, 3টা, তাহলে এখানেও সংকরায়ন হবে sp2 টাইপের। এখানেও সেমভাবে সংকরায়ন কত হবে দেখো তো? sp2 টাইপের। এখানেও সংকরায়ন কত হবে? sp2 টাইপের। তাহলে সবগুলো কার্বনের সংকরায়ন কত করে বলো তো? sp2 টাইপের হচ্ছে। তাহলে এখানে আনসার কত হবে বলতো? এখানে sp2 হবে। ওকে, আচ্ছা, একই সাথে এখানে একটা জিনিস তোমাকে আমি বলে রাখি। তাহলে সংকরায়নের মধ্যে তুমি কোন টপিকটা পড়বা এমসিকিউর জন্য? একটা হচ্ছে কার্বনের সংকরায়ন, তো তুমি পড়বা, কেমন? একটা হচ্ছে তুমি এখানে এই যে কার্বনের সংকরায়ন, এই টপিকটা তো একটু পড়ে ফেলবা মেন ক্লাস থেকে। এটা একদম সোজা টপিক। একই সাথে আরেকটা জিনিস এখান থেকে পড়ে ফেলবা, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে তোমার ওই যে কার্বন কার্বন যে বন্ড লেন্থ আছে, বন্ধন দৈর্ঘ্য, এই টপিকটা একটু পড়ে ফেলবা। টপিক না, বেসিক্যালি এমসিকিউর জন্য, যে অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত থাকে, অ্যালকিনে কত থাকে, এগুলো মাঝে মাঝে একটু জিজ্ঞেস করে। তাই এই টপিক দুটো একটু ভালো করে পড়ে ফেলবা। এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, তাই আমি তোমাকে এখানে দেখাই দিই, এই দুটো টপিক একটু ভালো করে পড়ে ফেলবা। ওকে, তাহলে তো আমরা নেক্সট এমসিকিউতে যাই, আসো নেক্সট এমসিকিউতে যাই। দেখো, এই এমসিকিউতে আমাকে বলতেছে এই যৌগটাতে সিগমা, এবং আমি তোমাকে তো বললাম পুরো চ্যাপ্টারের উপরেই কিন্তু আমি তোমাকে এমসিকিউ করাবো, আর যেই যে টপিকগুলো পড়া লাগবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিব। আচ্ছা দেখো, এই যৌগটাতে যথাক্রমে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কয়টা সেটা তোমাকে জিজ্ঞেস করছে। দেখো, এই যৌগটাকে যদি আমি আঁকার চেষ্টা করি CH2, তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকবে, এই জায়গায় একটা হাইড্রোজেন থাকবে, এখানে আছে ডাবল বন্ড আছে, তারপর আছে CH, তারপর আছে কি বলতো, এখানে CH2 আছে আবার, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন থাকবে। এরপর আছে CHO, তাহলে C ডাবল বন্ড ও থাকবে এখানে, এখানে থাকবে তোমার H থাকবে। তাহলে দেখো সিগমা বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে 10টা। আর পাই বন্ধন এখানে একটা, পাই বন্ধন এখানে একটা। তাহলে আমার কাছে সিগমা বন্ডের সংখ্যা আছে তোমার হচ্ছে 10টা। আর আমার কাছে এখানে পাই বন্ডের সংখ্যা আছে কিন্তু এখানে তোমার 2টা। তাহলে আনসার কত হবে বলো? এই যে 10,2। দেখো তো এটা সবাই বুঝতে পারছো কিনা? ডি নাম্বার। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো। ওকে, চলো ডি আনসার। চলো আমরা তাহলে নেক্সটে যাই, আসো। জৈব যৌগ আগে ভালোভাবে পড়িনি, কিছু মনে থাকে না। জৈব যৌগ তো তোমার হচ্ছে যে নর্মালি একটু পড়াই লাগবে। তো তুমি যদি আগে জৈব যৌগ যদি একদমই না পড়ো, তাহলে আমি বলবো জিএসটির জন্য নতুন করে জৈব যৌগ পড়ার দরকার নাই। এটা বাদ দিয়ে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রির অন্যান্য চ্যাপ্টারগুলোতে ফোকাস করো। মানে তোমার যদি এমন হয় যে জৈব যৌগটা একদমই তোমার পড়া নাই, তাহলে এই ক্লাসটাও করো। আসলে এই ক্লাসটা করতে পারো, করলে একটা কিছুর ধারণা পাবা। বাট ধরো এই ক্লাসটা কাদের জন্য? যারা জৈব যৌগ অলরেডি পড়ে আসছে একবার, মোটামুটি মনে আছে, জাস্ট কিছু এমসিকিউ সলভ করলে পুরোটা ক্লাসটা, পুরো চ্যাপ্টারটা আবার রিভিউ হয়ে যাবে, তাদের জন্য বেসিক্যালি এই ক্লাসটা। বাট জৈব যৌগ তুমি যদি পুরো ইন্টার লাইফও না পড়ো, এডমিশনও না পড়ো, তাহলে আমি বলবো এই মুহূর্তে জিএসটির জন্য জৈব যৌগ নতুন করে পড়ার দরকার নাই। তুমি কি করো, জৈব যৌগ বাদ দিয়ে বাকি কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়ো, ফিজিক্স আর ম্যাথগুলো ভালো করে পড়ো। তো বাকিগুলো দিয়ে দেখবে তোমার নাম্বার উঠে গেছে। ওকে, আচ্ছা, মোটামুটি যদি পারো তাহলে অবশ্যই এই ক্লাসটা করো, মোটামুটি যদি পারো, কারণ আমি পুরা সব টপিকের উপরেই
হালকা রিভিউ দিয়ে যাব। এখন সব পড়া তো আর ডিটেলসে পড়ানো সম্ভব না, বিক্রিয়াও দেখানো সম্ভব না। তুমি জানো 2 ঘন্টা, 1 ঘন্টা 45 থেকে 2 ঘন্টা ডিউরেশন হবে। সো যতটুকু পারা যায় আমি ততটুকু দেখাই দিব। তাহলে আমরা নেক্সটে চলে যাই। আসো বলো তো কি হবে, কোন যৌগটি এলিফ্যাটিক এবং অ্যারোমেটিক দুই ধরনের ধর্ম প্রদর্শন করে? এরকম যৌগ আছে কোনটা বলো তো? আমাদের টলুইন। তুমি যদি লক্ষ্য করে দেখো, টলুইন যে যৌগটা আছে, টলুইন, টলুইনের উপরে যেটা থাকে CH3, দেখো উপরে যেটা আছে CH3, এটা কিন্তু কোন ধর্ম দেখাচ্ছে? এটা কিন্তু এলিফ্যাটিক ধর্ম দেখাচ্ছে। এটা কোন ধর্ম দেখাচ্ছে? এটা দেখাচ্ছে এলিফ্যাটিক ধর্ম। বাট তোমার যে নিচে এইটা আছে, এই বেঞ্জিন চক্র, এটা আবার কোন ধর্ম দেখাচ্ছে? এটা দেখাচ্ছে তোমার অ্যারোমেটিক ধর্ম। তাইলে কোন যৌগটা দুই ধর্মই দেখাবে? সেটা হচ্ছে আমাদের টলুইন। টলুইন কোথায় আছে? সি নাম্বারে আছে। দেখো এটা বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও। যারা ফেসবুকে দেখতেছো তারা একটু আমাকে কমেন্টে জানাও, কেমন? ওকে, ঠিক আছে। ওকে ওকে ভাই, তাহলে তো আমরা নেক্সটে চলে যাই। আসো নেক্সটে বলতেছে, নিচের কোন যৌগটিতে সঞ্চালন অক্ষম পাই ইলেকট্রন আছে? দেখো কথাটা লক্ষ্য করো। প্রথম কথা হচ্ছে এখানে দুইটা কথা বলছে। একটা বলছে, এখানে দেখো দুইটা কথা আছে, একটা হচ্ছে এতটুকু অংশ, একটা হচ্ছে এতটুকু অংশ। জিজ্ঞেস করছি কি, কোন যৌগটিতে সঞ্চালন অক্ষম পাই ইলেকট্রন? তাহলে পাই ইলেকট্রন যেগুলা, সেগুলো আবার দুই প্রকারের হইতে পারে। খেয়াল করো, পাই ইলেকট্রন যেগুলা, পাই ইলেকট্রন এরা দুই প্রকার হইতে পারে। একটা হচ্ছে সঞ্চালন সক্ষম, একটা কি, একটা হচ্ছে সঞ্চালন সক্ষম, আর আরেকটা হচ্ছে তোমার সঞ্চালন অক্ষম। এখন সঞ্চালন সক্ষম কারা আর সঞ্চালন অক্ষম কারা? যেখানে যে সকল পাই ইলেকট্রনের রেজোনেন্স হয়, রেজোনেন্স যদি হয় তাহলে সেটা হচ্ছে সঞ্চালন সক্ষম। আর রেজোনেন্স যদি না হয়, রেজোনেন্স যদি না হয় তাহলে সেটা কিন্তু সঞ্চালন অক্ষম। ওকে, মানে যেটা চলতে পারবে সেটা হচ্ছে সঞ্চালন সক্ষম। এখন দেখো, ফার্স্ট অফ অল এই অপশনটাও বাদ, এই অপশনটাও বাদ। কেন বাদ? কারণ এরা তো হচ্ছে ভাই অ্যালকেন, অ্যালকেনে তো পাই ইলেকট্রনই নাই। আমাকে বলতেছে পাই ইলেকট্রন থাকতে হবে, বাট সেটাকে অক্ষম হইতে হবে। এখন তোমরা জানো বেঞ্জিনের মধ্যে কিন্তু রেজোনেন্স ঘটে, তাহলে বেঞ্জিনে কিন্তু সঞ্চালন সক্ষম হয়। বাট এই যে দেখো এই লোক, এই লোকের কাছে কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো, এই যে CH2 ডাবল বন্ড CH2, তাহলে এটা কিন্তু চলার কোনো কি নাই বলো তো? ওয়ে নাই। এটা চলার কোনো ওয়ে নাই। বাট একটা জিনিস তোমাকে আমি বলে দিই, দেখো যদি এরকম হয়, ধরো কার্বন কার্বন একটা সিগমা বন্ধন আছে, এরপরে একটা ডাবল বন্ধন আছে, কথাটা খেয়াল করো, কার্বন কার্বন একটা সিগমা বন্ধন আছে, এরপরে একটা ডাবল বন্ধন আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে পাই বন্ডটা সেটা আবার সঞ্চালন সক্ষম। তাহলে সঞ্চালন সক্ষম কখন হবে? মনে রাখবা সিগমা বন্ডের পরে যদি পাই বন্ধন থাকে। দেখো তো এখানে এই যৌগটাতে কোনো কার্বন কার্বন সিগমা বন্ধন আছে? এই যৌগটাতে, এই যৌগটাতে কোনো কার্বন কার্বন সিগমা বন্ধন নাই, তাহলে এখানে সঞ্চালন অক্ষম। বাট যদি কি হয়, এই যে আমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের পরে যদি পাই বন্ড থাকে, তখন সেই পাই বন্ডের ইলেকট্রনটা কি হয় বলো তো? সঞ্চালন সক্ষম হয়। এটা কিন্তু সঞ্চালন সক্ষম। এটাতে কি হবে বলো তো? ইলেকট্রনগুলা সঞ্চালন সক্ষম। সঞ্চালন সক্ষম মানে চলতে হবে। এখন তুমি চিন্তা করো, এই যে এইটা, এটা চাইলে এখানে আসতে পারবে, আবার এটা এখান থেকে যে এখানে যাইতে পারবে। বাট যদি একটাই মাত্র বন্ড, মানে তাহলে তো এখানে চলার কোনো ওয়ে নাই। বুঝতে পারছো? আচ্ছা, এটা কি এমসিকিউটা কি সবাই বুঝতে পারছো? একটু আমাকে জানাবা কমেন্টে। এই এমসিকিউটা কি সবাই বুঝতে পারছো? একটু আমাকে জানাবা এই এমসিকিউটা সবাই বুঝতে পারছো কিনা। ওকে, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তারপর চলো নেক্সট এমসিকিউতে যাই। দেখো বলছে কি, ইথাইন অণুতে যে ধরনের বন্ধন আছে সেগুলা কি? ইথাইনকে তোমরা সবাই চিনো, ইথাইনকে, ইথাইনকে চিনো না এখানে একজনও নাই। ইথাইন কি? কার্বন কার্বন ট্রিপল বন্ড, এখানে একটা সিঙ্গেল বন্ডের হাইড্রোজেন, এখানে একটা সিঙ্গেল বন্ডের হাইড্রোজেন। দেখো সিগমা বন্ধন এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে তিনটা হচ্ছে সিগমা বন্ধন আছে, দুইটা হচ্ছে পাই বন্ধন আছে। তাহলে তিনটা সিগমা দুইটা পাই, এটা হচ্ছে সবাই খুশি, বি নাম্বার হচ্ছে আমাদের আনসার। ওকে, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। চলো নেক্সটে চলে যাই। এটা বি হবে আনসার, বি। ঠিক আছে, দেখো বলছে কি, কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে গিয়ে আকস্মিকভাবে ইউরিয়া আবিষ্কার করছে। কোত্থেকে? অ্যামোনিয়াম সায়ানাইড থেকে। এটা কোন বিজ্ঞান আবিষ্কার করছে? ফ্রেডরিক হুইলার। ওই যে জৈব যৌগের প্রথম বিক্রিয়া, এটা হচ্ছে জৈব যৌগের প্রথম বিক্রিয়া, বিক্রিয়াটা কিন্তু মুখস্থ রাখবা। আরেকটা জিনিস মনে রাখবা, যেটা সেটা হচ্ছে এটা কোন ধরনের বিক্রিয়া বলতে পারো? এই যে জৈব যৌগের যেটা প্রথম বিক্রিয়া ছিল সেটা কোন ধরনের বিক্রিয়া ছিল? এটা মাঝে মাঝে পরীক্ষা জিজ্ঞেস করে। এটা ছিল পুনর্বিন্যাস বিক্রিয়া, একটু মনে রাখবে এগুলা। এটা ছিল কি? পুনর্বিন্যাস বিক্রিয়া। দেখো তোমাদের মনে আছে কিনা, পুনর্বিন্যাস বিক্রিয়া। এটা মাঝে মাঝে পরীক্ষা দিয়ে দেয় যে জৈব যৌগের যে প্রথম বিক্রিয়াটা সেটা কি ধরনের বিক্রিয়া। আরেকটা কোয়েশ্চন করে যে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটা? প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটা? সেটা হচ্ছে ইউরিয়া। বুঝতে পারছো? এটা একটু মনে রাখবে এগুলা। চলো নেক্সটে যাই।
বলো সি, এই যে ট্রিপল বন্ড সিওএইচ, এটা কোন ধরনের মূলক? ট্রিপল বন্ড তারপর আছে সিওএইচ, এটা কোন ধরনের মূলক? ভেরি গুড। ওকে দেখো ভেরি গুড, যেটা সি বলছো সে ভেরি গুড। দেখো এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। কেন 3 ডিগ্রি অ্যালকোহল খেয়াল করে দেখো। অ্যাট ফার্স্ট এখানে তো ওএইচ আছে, এখানে কার্বনের সাথে ওএইচ যুক্ত, তার মানে অবশ্যই এটা কি হবে, এটা হচ্ছে আমার কাছে এখানে এই অ্যালকোহল হবে, 3টা হাত, তার মানে এখানে 3টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকতে পারবে, তাহলে এটা কী হবে বলো তো, 3 ডিগ্রি অ্যালকোহল হবে। ঠিক আছে, ওকে। তারপর চলো আমরা নেক্সটে চলে আসো। অ্যালডিহাইড না, অ্যালডিহাইড যদি সিএইচও থাকতো আর সিঙ্গেল বন্ড থাকতো, অ্যালডিহাইড কখনো হয়তো যদি সিএইচও থাকতো আর সিঙ্গেল বন্ড থাকতো এখানে। ওকে, তারপর চলো নেক্সটে চলে যাই। দেখো এই যৌগটাতে কয়টা কার্যকরী মূলক আছে জিজ্ঞেস করা হয়েছে। দেখো এখানে যদি আমরা লক্ষ্য করে দেখি, এটা ডাবল বন্ড হবে এখানে, ডাবল বন্ড হবে এখানে। দেখো এখানে কয়টা কার্যকরী মূলক আছে খেয়াল করে দেখো। এখানে ট্রিপল বন্ড এটা একটা কার্যকরী মূলক, ডাবল বন্ড এটা একটা কার্যকরী মূলক, দেন কার্বন অক্সিজেন ডাবল বন্ড এটা একটা কার্যকরী মূলক। আবার দেখো সি ডাবল বন্ড ও CH3, ওই COOR, খেয়াল করে দেখো এটা এটা কি ধরনের মূলক, COOR মূলক, COOR মূলক। তাহলে এখানে কয়টা কার্যকরী মূলক আছে বলো তো এখানে? এখানে তাহলে আমাদের কয়টা কার্যকরী মূলক থাকবে? ওকে, বলতেছো কারা? এখানে 5টা থাকবে, 1টা 2টা 3টা 4টা, সরি 4টা থাকবে, 4টা, 5টা কেন বলতেছে, মানে তো 5। তাহলে এখানে আনসার হবে কত বলো তো? 4 হবে আনসার। দেখো তাহলে বুঝতে পারতেছো কিনা, 1টা 2টা 3টা 4টা। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটাকে আমরা আসলে স্পেশাল কোনো কার্যকরী মূলক নাম দিই না, ওই জন্য এটাকে আমরা কার্যকরী মূলক ধরবো না। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডকে বাদ দিয়ে এখানে কয়টা থাকবে বলো তো? 4টা থাকবে। কারণ অ্যালকেনটাকে আমরা আসলে মানে খুব একটা পাতলা দিই না আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, আচ্ছা। তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে যদি আমরা যাই, এই যৌগটার আইউপ্যাক নাম কি সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। ওকে চলো আমাদের একটু দেখতে হবে আইউপ্যাক নাম কি এখানে। তো অ্যাট ফার্স্ট তাহলে আমাকে নাম্বারিং করতে হবে। এখন নাম্বারিং করার সময় খেয়াল করে দেখো, এখানে যদি আমি নাম্বারিং করতে যাই, সবাই যে ভুল কাজটা করি আমরা, আমরা এটাকে 1 দিয়ে দিব, এটাকে আবার 2 দিয়ে দিব। বাট খেয়াল করে এটা কিন্তু C2H5, তার মানে এইখান থেকে এখানে কিন্তু তোমার 2টা আসলে, তাহলে আমি যদি তোমাকে যৌগটা এঁকে দেখাই তারপরে তোমার একটু বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে এটা CH3, দেন এটা CH, এখানে C2H5 আছে, মানে এখানে একটা CH2 আছে, এর সাথে এখানে একটা CH3 আছে। তারপরে কি আছে বলতো, এখানে একটা CH2 আছে, দেন এখানে আছে CHBr, CH আছে, এখানে Br আছে। ওকে, তারপর আছে কি CH, এরপর আছে এখানে Cl, দেন লাস্টে কি আছে এখানে CH3 আছে। তুমি নাম্বারিং করো, এখানে নাম্বারিং যদি করো তাহলে এটা হবে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তাহলে এটা 7 কার্বনের, 7 কার্বনের হইলে দেখো এইটা বাদ, এটা বাদ, কারণ এগুলো হেক্সেন হেক্সেন, তাহলে হয় বি আনসার হবে নাহলে ডি আনসার হবে। তাহলে কোথায় কোথায় পার্থক্য দেখো। 5 মিথাইল এটা দিয়ে আমি চেক করবো না, আমি চেক করবো শুধুমাত্র তাহলে কোনটা দিয়ে বলো তো এখানে, এই যে দেখো একটা 2 ক্লোরো 3 ব্রোমো অথবা 3 ব্রোমো 2 ক্লোরো এরকম কিছু একটা হবে। বাট কোনটা আগে আসা উচিত? ক্লোরো হচ্ছে সি দিয়ে স্টার্ট, ব্রোমো হচ্ছে বি দিয়ে স্টার্ট, ব্রোমো বি দিয়ে স্টার্ট, ক্লোরো সি দিয়ে স্টার্ট, অ্যালফাবেটিক্যালি এটা আগে আসে, তাহলে এখানে ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। দেখো তো এটা বুঝতে পারছো কিনা, মানে তোমাকে পুরো চেক করার দরকার নাই, বাট এখানে ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। দেখো এটা বুঝতে পারছো কিনা। বি কেন বলতেছো আনসার? দেখো এখানে এটা ক্লোরোটা আগে হবে না কেন? অ্যালফাবেটিক অর্ডার সিটা হচ্ছে যে পরে পরে হওয়ার কথা না, তো এখানে তো সিটা আগে দিয়ে দিছে, তাহলে এটা তো সঠিক নাম না। ওকে, এটা ডি হচ্ছে আনসার, ডি। হোপফুলি বুঝতে পারছি। প্রথমে এ আর সি বাদ কেন? কারণ এটা 7 কার্বনের, বাট এখানে লেখা আছে হেক্সেন। ঠিক আছে, তারপরে যাই, বলছি কি অ্যালকাইল, সরি অ্যালকাইল না, এটা হবে অ্যালাইল। এখানে একটা টাইপিং মিস্টেক আসছে, এটা হবে কি অ্যালাইল। ওকে, অ্যালাইল, এটা হবে কি অ্যালাইল, অ্যালাইল আয়োডাইড। আমি 2টা আয়োডাইড তোমাকে লিখে দিচ্ছি এখানে, টেনশন নেওয়ার দরকার নাই। এটা হবে অ্যালাইল, অ্যালাইল আয়োডাইডের সংকেত কি? দেখো 2টা জিনিস ছিল, একটা হচ্ছে অ্যালাইল, আরেকটা ছিল ভিনাইল। ভাই 2টার মধ্যে পার্থক্য কি একটু লিখে দেন, ভুলে গেছি, তাহলে আমি লিখে দিয়ে আসো। ভিনাইল কোনটা ছিল? যদি CH2 ডাবল বন্ড CH থাকে, এর সাথে যদি একটা কার্যকরী মূলক যুক্ত থাকে, সেটা OH যেতে পারে, তাহলে সেক্ষেত্রে ভিনাইল অ্যালকোহল হয়ে যাবে। আর আই থাকলে ভিনাইল আয়োডাইড হবে, Cl থাকলে ভিনাইল ক্লোরাইড হবে। আর যদি এখানে কি হয় CH2, তারপর ধরো যদি এখানে ডাবল বন্ড CH, এরপর যদি তোমার কাছে একটা CH2 থাকে, তারপর যদি একটা কার্যকরী মূলক থাকে এখানে, তাহলে সেটা হবে অ্যালাইল। অর্থাৎ খেয়াল করে দেখো, যদি কি হয় CH2CH এর পরে যদি কার্যকরী মূলকটা থাকে তাহলে হবে হচ্ছে ভিনাইল, আর যদি CH2CH CH2 পরে যদি আবার কার্যকরী মূলক থাকে তাহলে সেটা হবে অ্যালাইল।
তাহলে এখানে খেয়াল করে দেখো এখানে কোন অপশনটা হবে, এখানে দেখো CH2 ডাবল বন্ড CH, তারপরে CH2, তারপর আছে আয়োডিন, তাহলে এখানে আনসার হবে বি নাম্বারটা। বি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ডি কেন বলতেছো? আনসার তো বি হবে ভাই, যারা ফেসবুকে দেখতেছো তারা কারেক্টলি বলো, আনসার কিন্তু এখানে বি হবে। ওকে, আচ্ছা ডি হবে না তো, দেখো ডি হবে না, এটাতে হবেই না এগুলা, তাহলে আনসার হবে বি। চলো নেক্সটে যাই। নেক্সটে বলছে আইপ্যাক নিয়ম অনুযায়ী এই যোগটার নাম কি হবে সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। ওকে চলো দেখি আমরা আসো। তাহলে এই যোগটাকে যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, এই যোগটা কি, এখানে CH2 আছে, তাহলে এখানে CH অ্যাট ফার্স্ট এখানে CH2 আছে, তারপর ডাবল বন্ড দিয়ে এখানে আসলে অ্যাকচুয়ালি কার্বন আছে একটা, তার উপর একটা CH3 রাখা আছে, তারপর আবার এখানে একটা কার্বন আছে, আর এর সাথে একটা এখানে OH রাখা আছে, তার মানে এটা অবশ্যই CH2 হবে। ওকে, এটা হচ্ছে আমার যৌগ। তাহলে এটা যদি যৌগ হয়ে থাকে, নাম্বারিং যদি আমি করতে চাই, তাহলে OH হচ্ছে এখানে মূল কার্যকরীমূলক, তাহলে আমার এখানে 1 হবে এটা, 2 হবে এটা, 3 হবে এটা। তাহলে নাম কি হবে বলো তো, এখানে নাম হবে 2 মিথাইল। দেখো 2 মিথাইল, অ্যাট ফার্স্ট 2 মিথাইল আসবে এখানে, তারপর আসবে কত বলো তো এখানে 2 মিথাইল 2 প্রোপিন 1 অল, 2 মিথাইল 2 প্রোপিন 1 অল, তাহলে এ নাম্বার হচ্ছে তোমার কাছে এখানে আনসার হবে। ওকে, বুঝতে পারছো? এটা এ হচ্ছে তোমার আনসার। দেখো তো এটা বোঝা গেছে কিনা? এ হচ্ছে তোমার কাছে এখানে আনসার, এ নাম্বারটা আনসার কেন এখানে দেখো তো। অ্যাট ফার্স্ট 2 মিথাইল, 2 মিথাইল কেন, এই যে দেখো মিথাইলটা 2 নাম্বারে আছে, মিথাইলটা কত নাম্বারে, মিথাইলটা দেখো 2 নাম্বারে আছে। তারপরে 2 প্রোপিন কেন, 2 নাম্বার থেকে তোমার ডাবল বন্ড স্টার্ট হয়েছে। আর 1 অল কেন, এই যে ওইসটা এটা দেখো 1 নাম্বারে কানেক্টেড। ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা নেক্সটে চলে যাই। আসো আরেকবার বলবো এটা, এই যে দেখো এই CH2কে আমি এখানে দেখাইছি, তারপর এখানে একটা কার্বন আছে, সেই কার্বনটাকে এখানে দেখাইছি, তার সাথে একটা CH3 কানেক্টেড, এখানে একটা কার্বন আছে, সেই কার্বনটাকে এখানে দেখো, এখানে এর সাথে এটাকে যুক্ত, কার্বনকে এখানে দেখাইছি, এটার সাথে একটা OH আছে, OH কে এখানে দেখাই দিছি, পরে আমি নামকরণ করছি জাস্ট, আর কিছুই না। নামকরণের সময় যেহেতু OH-টা মূল কার্যকরীমূলক, তাহলে OH যেখানে যুক্ত থাকবে সেখান থেকে 1 নাম্বার হবে, মানে সেই প্রান্ত থেকে, তাহলে এটা 1, এটা 2, এটা 3, তারপর এখানে মিথাইলটা যুক্ত 2 নাম্বারে, ডাবল বন্ড স্টার্ট 2 নাম্বার থেকে, তাই আমি কি নাম দিছি এটাকে 2 মিথাইল 2 প্রোপিন 1 অল। তারপরে যাই, দেখো এই যৌগটার নাম কি হবে সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, খেয়াল করে দেখো তো। এই যৌগটার মধ্যে তুমি যদি লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে একটা আমাদের এই, দেখো এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক। তো তুমি যদি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এগুলো হচ্ছে মিথাইল, এগুলো কি, এগুলো হচ্ছে মিথাইল, রাইট? এটাও মিথাইল, এটাও মিথাইল, এটা কয় কার্বনের, 4 কার্বনের, তাহলে এটা হচ্ছে বিউটাইল। তাহলে কোনটাকে 1 বলবা, কোন কার্বনটাকে 1 বলবা, কোন মানে, এখানে দেখো 2 জায়গায় M যুক্ত, 1 জায়গায় B যুক্ত, তাহলে আমি তোমাকে বলছিলাম যে যখন সবাই সেম পাওয়ারের হবে, এটা সবাই অ্যালকাইল, তাহলে সবার পাওয়ার মোটামুটি সেম, সেই ক্ষেত্রে তুমি কি করবা বলো তো, যেইটা অ্যালফাবেটিক অর্ডারে আগে আসবে, যেমন এটা কিন্তু হ্যালোজেন এক্ষেত্রে ছিল, ধরো ব্রোমিন আর ক্লোরিন যুক্ত আছে, তাহলে কোন কার্বনটাকে তুমি 1 বলবা, যেখানে ব্রোমিন যুক্ত, কারণ বি হচ্ছে আগে আসে, তাহলে এখানের মধ্যে তুমি এই যে এই কার্বনটা, এটাকে তুমি 1 বলবা। পরে দেখবা এরপরে কিভাবে গেলে পরবর্তী পরিস্থাপক আগে আসে, এখানে গেলে 4 নম্বরে পাবো, বাট এখানে গেলে 3 নম্বরে পেয়ে যাবো, তাহলে এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, তাহলে নামকরণ কি আসবে এখানে 1 বিউটাইল, দেখো নামকরণ কি আসবে 1 বিউটাইল, তারপর হচ্ছে এখানে কি হইলো এটা, এক সেকেন্ড অপশন তো বলতেছে এখানে 2 মিথাইল, এগুলো করতে গেছে ওই, এই দেখছো এখানে কি করে কামটা করছে কি, আগের প্রশ্নের ইয়াগুলাই অপশনগুলো এখানে দিয়ে দিছে। আচ্ছা থাক, অপশনগুলো অপশন ঠিক নেই এখানে, কেমন অপশন ঠিক নেই, বাট আমি নামকরণটা লিখে দিচ্ছি, অপশন ঠিক নেই এখানে। ওকে, একটা আমার টাইপিস্ট মিস্টেক করছে, এক্সট্রিমলি সরি। তাহলে এখানে নাম কি হবে বলো তো, এটার নাম হবে তোমার কাছে এখানে 1 বিউটাইল 3,4 ডাইমিথাইল বেনজিন হবে। ঠিক আছে, এটা আগের কোয়েশ্চনের আনসার, বুঝতে পারছো কিনা দেখো। আমি তার নামটা এখানে লিখে দিই, এক্সট্রিমলি সরি ভাই, মানে একটু মিস্টেক হয়েছে, টাইপিস্ট মিস্টেক করছে জন্য। তাহলে এটা হবে 1 বিউটাইল, 1 বিউটাইল, তারপর হবে কি বলতো এখানে, এই যে 3,4 ডাইমিথাইল বেনজিন, ডাইমিথাইল ডাইমিথাইল বেনজিন। ওকে, আগের কোয়েশ্চনের অপশনটা এখানে দিয়ে দিচ্ছে জাস্ট, বুঝছো এটা? হ্যাঁ, তারপর তোরা নেক্সটে চলে যাই। বল এটা কি হবে, যে এখানে আমাকে বলতেছে
আইপ্যাক পদ্ধতিতে এই যৌগের নাম কি হবে? দেখো, তো এখানে আমাদের মূল কার্যকরী মূলক কোনটা? মূল কার্যকরী মূলক হচ্ছে OH। তো তাহলে এখানে আমি যদি লক্ষ্য করি OH থেকে কোন পাশ থেকে গেলে আগে পাবো, ওই পাশ থেকে আসলে আমরা OH থেকে কিন্তু আগে পাবো। তাহলে আমরা ওই পাশ থেকে নাম্বারিং করে আসো। তাহলে এটাকে আমি যদি 1 বলি, তাহলে আমি তাহলে এটাকে কি বলবো? এটাকে আমি বলবো 1, এটা 2, এটা তাহলে 3 কার্বন, এটা 4, এটা 5, এটা 6। অ্যাট ফার্স্ট দেখো এই অপশনটা প্রথমেই বাদ, কারণ এখানে প্যানটা বলছে। তারপরে এই অপশনটাও প্রথমেই বাদ, কারণ এখানে বিউটা বলছে। বুঝছো? 4 কার্বন, বাট আমার এখানে তো মূল কার্বনের 6 শিকল, তাহলে হয় এটা হবে নাহলে এটা হবে। দেখো এটা চেক করার অপশন কীরকম, এখানে হেক্সানল 4 আর এখানে হেক্সানল 3। তাহলে তুমি দেখো ওএইচটা কোন কার্বনে আছে। ওএইচটা কিন্তু এখানে 3 নাম্বার কার্বনে যুক্ত, তাহলে হেক্সানল 3 হচ্ছে তোমার কাছে এখানে আনসার। তাহলে এখানে কোনটা আনসার হবে বলো তো? এখানে আনসার হয়ে যাবে বি নাম্বারটা। বলো তো বুঝছো কিনা? এখানে কিন্তু পুরা তোমার ক্যালকুলেশন করার দরকার নেই। ওকে, তারপর চলো নেক্সটে চলে যাই। বলতেছে এইটার আইপ্যাক নাম কি হবে? তো এখানে আমাদের বুঝতে পারতেছি, আমাদের এখানে যদি নাম্বারিং করি তাহলে এটা আসবে 1, এটা আসবে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ঠিক আছে, তাহলে সবগুলো হচ্ছে 6 কার্বনের। আচ্ছা, তাহলে এখানে তুমি যদি লক্ষ্য করে দেখো এখানে ডাবল বন্ড দুইটা আছে। একটা 1 থেকে এখানে তেমন একটা ট্রিপল বন্ড একটা আছে বোধহয়। হ্যাঁ, আমার টাইপিস্ট এখানে বোধহয় মিস্টেক করছে, এখানে একটা ট্রিপল বন্ড আছে, এখানে একটা ট্রিপল বন্ড আছে। ওকে, দেখো তাহলে তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে এখানে 6 কার্বন হেক্স। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে এখানে এক এক নাম্বার থেকে ট্রিপল বন্ড স্টার্ট হয়েছে, আর ডাবল বন্ড স্টার্ট হয়েছে 3 নাম্বার থেকে। তাহলে এটা কোনটা হবে? হেক্স 3 in 1 আইন। তাহলে এখানে ক নাম্বারটা হচ্ছে আনসার, কারণ অ্যালকিনকে আগে লিখতে হয়, অ্যালকাইনকে পরে লিখতে হয়। হেক্স 3 in, অ্যালকিনকে আগে লিখতে হয় হেক্স 3 in 1 আইন। ওকে, আচ্ছা, অ্যালকিন সবসময় মনে রাখবা নামকরণে অ্যালকিনকে আগে লিখতে হয়, কারণ আমরা অলরেডি পড়ে আসছিলাম। তোমার কি ছিল বলো তো? যদি ডাবল বন্ড আর ট্রিপল বন্ড কোন একটা যৌগে থাকে সেই যৌগকে কি বলা হয়? অ্যালকিনাইন যৌগ বলা হয়। তাহলে যদি ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকে সেই যৌগকে আমরা কি বলি? মনে আছে? অ্যালকিনাইন যৌগ বলি। আমরা পড়েছিলাম তোমাকে, সেই যৌগটাকে বলা হয় অ্যালকিনাইন যৌগ। তাহলে এই জন্য তাদের লাস্টে কিন্তু আইন বসে, তাদের নামকরণে লাস্টে হচ্ছে আইন বসে। পড়াইছিলাম তোমাদেরকে এটা। ওকে, ঠিক আছে, চলো আমরা নেক্সটে চলে যাই। বলো এটার তাহলে নামকরণ কি হবে আমাদের? তাহলে এটা যদি আমি দেখতে চাই, এখানে ওইচ হচ্ছে আমার মূল কার্যকরী মূলক, তাহলে এটা হবে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হবে তোমার 5। তাহলে দেখো ফার্স্ট অফ অল সবগুলো তো প্যান্ট, তাহলে এখানে ঠিক আছে 3 নাম্বার থেকে আমার ডাবল বন্ড স্টার্ট হয়েছে, আর 1 নাম্বারে অল আছে, তাহলে এটা তো আমার 1 নাম্বারটাই কারেক্ট আনসার। প্যান্ট 3 in 1 অল। দেখো এটা বোঝা গেছে কিনা? ওকে, তারপর যাই। দেখো ওই এবার চলে আসছে, তাহলে আমাদের নামকরণ পর্বটা শেষ, এখন আমাদের সমানতার পার্টটা স্টার্ট হয়েছে। চলো সমানতা থেকে আমরা কিছু এমসিকিউ সলভ করি। ফার্স্টে কি বলতেছে? সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে কোনটা? সিস ট্রান্স। সিস ট্রান্সের জন্য কি শর্ত ছিল? অবশ্যই তোমার এখানে কার্বন কার্বনের মধ্যে দেখো এই যে আমাদের ডাবল বন্ড আছে, তারপরে খেয়াল করে দেখো এই কার্বনে এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, আবার এখানেও হাইড্রোজেন আছে, আবার এই জায়গায় কি আছে? ক্লোরিন আছে। তাহলে এটা কিন্তু অবশ্যই সিস ট্রান্স দেখাবে। কিভাবে? এই যে তুমি যদি দেখতে চাও কার্বন কার্বন ডাবল বন্ড, তারপর এখানে হাইড্রোজেন, এখানে সিএল, তারপর এখানে হাইড্রোজেন, এই জায়গায় সিএল আছে। তাহলে আমাদের সিস ট্রান্স দেখাবে কোনটা? সিস ট্রান্স দেখাবে এইটা। ওকে, সিস ট্রান্স দেখাবে এইটা। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তারপর চলে যাই আমরা, আসো বলো এই যৌগের গাঠনিক সমাণু কয়টা? C5H12। আচ্ছা ভাই, এটা অ্যালকেন না? এটা অ্যালকেন। অ্যালকেনের ক্ষেত্রে গাঠনিক সমানতা বের করার একটা টেকনিক তোমাদেরকে শিখেছিলাম, মনে আছে কিনা দেখো। 2n-4 + 1 একটা সূত্র। আচ্ছা, এটা আমি তোমাদেরকে পড়াই নেই, এটা কি তোমরা পড়ছো? এটা একটা সূত্র আছে কিন্তু, 2n-4 + 1। তাহলে এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 5। তো তুমি যদি এখানে 5 বসায় দাও, তাহলে 5 - 4 মানে হচ্ছে 1 প্লাস হচ্ছে 1, তাহলে এখানে আনসার চলে আসবে কত? 3। তাহলে এখানে আমাদের গাঠনিক সমানতা কয়টা পাবা তুমি? গাঠনিক সমানতা পাবা এখানে 3টা। ঠিক আছে, ওকে, তারপরে চলে যাই, আসো। ওকে, দেখো অপটিক্যাল আইসোমারিজম মানে আলোক সমানতা। অপটিক্যাল আইসোমারিজম মানে কি? আলোক সমানতা। তাহলে কোথায় দেখাবে? এটা দেখানোর মূল শর্ত কি? কাইরাল কার্বন থাকতে হবে, রাইট? কাইরাল কার্বন, কাইরাল কার্বন। তাহলে দেখো কাইরাল কার্বন কোন অপশনে আছে, খেয়াল করো তো কাইরাল কার্বনটা কোন অপশনে আছে। এখানে নাই, এইখানে আছে কাইরাল কার্বনটা। এই যে কোনটা কাইরাল কার্বন? এটা হচ্ছে কাইরাল কার্বন। দেখো এটা বুঝতেছো কিনা? এটা কাইরাল কার্বন এই অপশনটাতে, কারণ এখানে দেখো এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, একটা CH3 হবে।
এটা CH3 হবে। ওকে, এটা CH3 হবে। হ্যাঁ, তাহলে একটা CH3, একটা হাইড্রোজেন, একটা NH2, একটা COOH আছে। সো এটা কিন্তু কাইরাল কার্বন। ওকে, এটা কি বোঝা গেছে ভাই? হ্যাঁ, ওই সূত্রটা শুধু অ্যালকেনের জন্য, 2 টু দি পাওয়ার n-4 প্লাস 1, এটা শুধুমাত্র অ্যালকেনের জন্য। ওকে, আচ্ছা, এটা কি বুঝতে পারছো এই এমসিকিউটা? এই এমসিকিউটা কি বোঝা গেছে? ওকে, চলো নেক্সটে যাই। বলো, দেখো বলতেছি কি, এই যৌগটার কয়টা স্টেরিও সমাণু তুমি পাবা? স্টেরিও সমাণু। আচ্ছা, স্টেরিও সমাণু কোনটা, কয় প্রকারের ছিল? ওই যে আমাদের ওই সিস্টান্স ছিল, আরেকটা ছিল কোনটা বলতো এখানে? আলোক সমাণু। এটা তো আলোক সমাণু দেখাবে না, তাহলে সিস্টান্স এক্ষেত্রে দুইটা সমাণু আমরা পাবো, একটা সিস একটা ট্রান্স। তাহলে এখানে কয়টা সমাণু পাবো বলো তো? দুইটা। একটা পাবো কি, একটা পাবো স্টেরিও সমাণু, এখানে একটা পাবো কি, একটা পাবো সিস, আর আরেকটা পাবো তোমার কাছে এখানে ট্রান্স। তাহলে এখানে স্টেরিও সমাণু পাবো কয়টা? দুইটা সমাণু পাবো স্টেরিও, সিস একটা পাবো আর একটা ট্রান্স পাবো। ঠিক আছে, আচ্ছা, ওকে। হ্যাঁ, নেক্সটে যাই। বলছে কি, এই যৌগগুলোর মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? খেয়াল করে দেখো, এখানে কার্বন কার্বন ডাবল বন্ডের এখানে দুইটাই হাইড্রোজেন, সেটা জ্যামিতিক সমানতা দেখাবে না। বাট আমি যদি এখানে লক্ষ্য করি, এই জায়গাটায় দেখো তো, এটা কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ড, আবার এখানে একটা হাইড্রোজেন, একটা CH3, এখানে Cl, এখানে Br। তো এরকম হলে ওই যে কেস নাম্বার 3 পড়েছিলাম একটা তোমাদেরকে, এটা কিন্তু আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। দেখো মনে আছে কিনা, একটা কেস নাম্বার 3 পড়েছিলাম, এখানে কিন্তু কি থাকবে, এটা জ্যামিতিক সমানতা এটা প্রদর্শন করবে। ওকে, আচ্ছা, কেস নাম্বার 3 ছিল, বলছি কি, এই সংকেত যুক্ত কয়টা সমাণু সম্ভব? আচ্ছা, দেখো তোমাদেরকে একটা জিনিস পড়েছিলাম কিনা দেখো তো, যদি তোমার এটা যদি একটা বেনজিন হয়, কথাটা খেয়াল করে দেখো, এটা যদি তোমার একটা বেনজিন হয়, এখানে এমন যদি হয় দুইটা প্রতিস্থাপক তারা দুইটাই একই, সেক্ষেত্রে সমাণু থাকে কয়টা? 3টা থাকে। আবার ধরো তুমি এখানে যদি বেনজিন নাও, দুইটা প্রতিস্থাপক যদি ভিন্ন হয়, ধরো এখানে যদি এক্স দাও আর এখানে যদি ওয়াই দাও, তাও সমাণু থাকে কয়টা বলো তো? 3টা থাকে। রাইট, এরকম তোমাদের জিনিস আমি পড়াইছিলাম, মনে আছে কিনা দেখো। তাহলে এইখানে C6H4, তাহলে এটা কিন্তু বেনজিনের, যার থেকে দুইটা হাইড্রোজেন চলে গেছে, সেই দুইটা হাইড্রোজেনের জায়গায় কি এসে বসছে? একটাতে এসে বসছে CH3, আর আরেকটা হাইড্রোজেন এসে বসছে এখানে Cl। তাহলে বলো তো এখানে সমাণু পাবা কয়টা? সমাণু পাবা এখানে 3টা। তাহলে এখানে 3 হচ্ছে তোমার কাছে এখানে আনসার। দেখো তো এটা বোঝা গেছে কিনা। আরও একটা জিনিস তাহলে ডিভাইস করাই দিই, যদি কি হয়, এই যে ধরো তুমি বেনজিন নিছো, এখানে ধরো 3টা সমাণু থাকলে, ধরো এখানে এক্স, তারপর এখানেও ধরো এক্স, মানে 3টা যদি একই হয়, সেই ক্ষেত্রে সমাণু হয় কয়টা বলো তো? 3টা। তারপর যদি দুইটা একই, একটা যদি ভিন্ন হয়, তাহলে সমাণু কয়টা হয়? দুইটা একই, ধরো দুইটা এক্স আছে, একটা ধরো ওয়াই আছে, সেই ক্ষেত্রে সমাণু থাকে 6টা। আর যদি তিনটাই ভিন্ন হয়, ধরো একটা হচ্ছে তোমার এক্স, একটা হচ্ছে তোমার ওয়াই, একটা হচ্ছে তোমার জেড, সেই ক্ষেত্রে সমান হয় কিন্তু 10টা। দেখো তোমাদের এটা মনে আছে কিনা। ঠিক আছে, চলো আমরা নেক্সটে চলে যাই, একটু রিভাইজ করে ফেললাম আমরা। বলছে কি, গ্লুকোজে অপ্রতিসম, অপ্রতিসম কার্বন বলতে আমরা কাইরাল কার্বন বুঝি, অপ্রতিসম কার্বন বলতে আমরা কি বুঝি? কাইরাল কার্বন। তাহলে আমার গ্লুকোজে কাইরাল কার্বন কয়টা আছে সেটা জিজ্ঞেস করছে। দেখো তো গ্লুকোজে কি হয়, ফার্স্টে থাকে CHO, তো CHOটাকে আমি এইভাবে দেখাইতে পারি, তারপরে থাকে CHOH, তাহলে এখানে একটা H থাকবে, এখানে একটা OH থাকবে, তাহলে এরপর আবার থাকবে CHOH, তারপর আবার থাকে CHOH, আবার থাকে CHOH, আর এরপর থাকে CH2OH। দেখো তো এখানে কাইরাল, এখানে অপ্রতিসম কার্বন কোনগুলো কোনগুলো বলো তো? এটা একটা অপ্রতিসম কার্বন ছিল, এটা একটা অপ্রতিসম কার্বন, এটা একটা অপ্রতিসম কার্বন, এটা একটা অপ্রতিসম কার্বন। তো এখানে অপ্রতিসম কার্বন থাকে কয়টা? 4টা থাকে। ওকে, ডি না তো ভাই, ডি না, 6টা না তো। দেখো এইটা অপ্রতিসম কার্বন হবে না, কারণ এখানে দুইটা অক্সিজেন, আবার এটাও হবে না কারণ এখানে হাইড্রোজেন আছে, দেখো দুইটা। ঠিক আছে, এটা কাইরাল কার্বন হবে না, তাহলে 4 হবে আনসার। ওকে, চলো নেক্সটে চলে যাই। দেখো ডাইনাইট্রোটলুইনের কতগুলো সমাণু আছে? তাহলে দেখো ফার্স্টে কি বলছে এখানে, এটা টলুইন, ফার্স্টে বলছে এটা টলুইন, আবার বলছে ডাইনাইট্রো, তাহলে এখানে ধর একটা নাইট্রো আছে, এখানে ধর একটা নাইট্রো আছে। তাহলে দেখো, তাহলে এখানে সমাণু পাবা কয়টা? দুইটা কি একটা ভিন্ন, তাহলে এখানে সমাণু আসবে 6টা। তাহলে এখানে সমাণু কয়টা বলো তো? 6টা পাবা। দেখো তো বোঝা গেছে কিনা, 6টা সমান এখানে তুমি পাবা। ঠিক আছে, চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে কোনটা আলোক সমানুতা প্রদর্শন করে? যেখানে আমার ক্যারিয়ার কার্বন থাকবে, খেয়াল করে দেখো, এই যে এই কার্বনটা, এখানে একটা CH3, একটা হাইড্রোজেন,
একটা OH, আর একটা কিন্তু COOH। তাহলে এই কার্বনটাতে কিন্তু চারোটাই ডিফারেন্ট জিনিস। তাহলে এটা কিন্তু কাইরাল কার্বন। তাহলে এটা যেহেতু কাইরাল কার্বন, তাহলে এটা কি দেখাবে বলো তো? আলোক সমানতা দেখাবে। ওকে, আচ্ছা। দেন C3H8O এর সমাণুর সংখ্যা কয়টা সেটা তোমার জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা একটু করে বলো তো, তোমাকে আমি শিখাইছিলাম কিনা, এই যে আমাদের CnH2n+2, এটা ছিল কার? এটা ছিল অ্যালকেনের। এগুলো একদম কমন। আচ্ছা এগুলো লেখার দরকার নেই, এগুলো তো আমি তোমাকে লিখে দিয়েছিলাম, জাস্ট একটু ওইটা পড়ে নিবা। ওই অ্যালকেন এবং তারপরে তোমার CnH2n, ওইটা কার বলো তো? CnH2n কার? CnH2n এটা কার কার হইতে পারে? CnH2n এটা কার কার হইতে পারে? CnH2n সবাই শুধুমাত্র অ্যালকিন বলো, বাট এটা কিন্তু সাইক্লো অ্যালকেনেরও কিন্তু সংকেত। একটু কিন্তু খেয়াল রাখবা, অ্যালকিন এবং সাইক্লো অ্যালকেন তোমাদেরকে পড়াইছিলাম। তারপর দেখো এখানে যেটা আছে CnH2n+2O, এটা কিন্তু তিনজনের সংকেত হয়। কার কার সংকেত বলতে পারবা? এটা কিন্তু তিনজনের সংকেত হয়। কার কার সংকেত বলতে পারবা? এটা তিনজনের সংকেত হয়ে থাকে। এটা কার কার সংকেত হয়? অ্যালকোহলের হয়, তারপরে ইথারের হয়, রাইট? সরি এটা তিনজনের, এটা দুইজনের সংকেত হয়, একটু ভুল বলছি। এটা অ্যালকোহলের হয় আর ইথারের হয়, আর ইথারের হয়। বাট আরেকটা সংকেত ছিল CnH2nO। CnH2nO এটা কার কার হইতে পারে? CnH2nO এটা কিন্তু তিনজনের হইতে পারে। কার কার হয় বলো তো? এখানে অ্যালডিহাইডের হয়, অ্যালডিহাইডের হয়, কিটোনের হয় এবং অ্যালকিনের অ্যালকোহলেরও হয়। আরেকটা কার হয়? অ্যালকিনের অ্যালকোহল। একটু একটু দেখে নিবা, বুঝছো এগুলো, যে কোনটা কার কার সঙ্গে দিতে পারে? অ্যালকিনের অ্যালকোহল। তাহলে খেয়াল করি আসো। তাহলে এখানে আমাকে বলছে C3H8 ও, তাহলে এখানে যদি তুমি দেখো ফার্স্টেরটা তো আমার এরকম হবে CH3 CH2 CH2 OH হবে। পরেরটা কী হতে পারে? CH3 CH, তারপরে এখানে একটা OH আছে, এখানে একটা CH3, আর আরেকটা হইতে পারে CH3 ও CH2 CH3। তাহলে এখানে সমানে কয়টা হবে বলো তো? সমানে হবে 3টা। দেখো তো ভাই বোঝা গেছে কিনা? এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, ভেরি গুড। তারপর চলো নেক্সটে চলে যাই। বলো কোন যৌগটির টটোমারিজম সম্ভব? দেখো আমাদের বইয়ে যে টটোমারিজমটা আছে সেটা কি ছিল? কিটোইনল টটোমারিজম। কিটোইনল টটোমারিজম। ওই যে কিটোন থেকে কিসে কনভার্টিত বলো তো? ইনলে কনভার্টিত। তাহলে এখানে কিটোন কোনটা আছে দেখো, কিটোন। তাহলে এখানে কিটোন আছে, এখানে বিউটানন। তাহলে এটার মধ্যে টটোমারিজম সম্ভব। বাট টটোমারিজম হওয়ার কিন্তু শর্ত ছিল, মনে আছে কিনা দেখো। ওই যে আলফা কার্বনটাকে sp3 সংকরায়িত হইতে হবে, তারপর সেখানে আলফা হাইড্রোজেন থাকতে হবে, এরকম কিন্তু তোমাকে রুলস লিখে দিয়েছিলাম। সো নর্মালি তো তুমি দেখবা যদি এরকম হইতো যে মাল্টিপল কিটোন তোমার অপশনে আছে, সেই ক্ষেত্রে তোমার চেক করতে হইতো যে কোন কিটোনের আলফা কার্বনে sp3 সংকরায়িত এবং সেখানে কোনটাতে আলফা হাইড্রোজেন আছে। বাট এখানে একটাই অপশন কিটোনের, সো এটাই অ্যান্সার হবে। তারপর যাই, বলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে এখানে কোন যৌগটা, সেটা তোমার জিজ্ঞেস করা হয়েছে। জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে CH2CH, এটা তো হবে না, এখানে ডাবল বন্ড হবে, এটা হবে। ওকে, এটা হবে। বি নাম্বারটা তোমার কাছে এখানে আনসার হবে। ঠিক আছে, তারপরে যাই। দেখো কোনটা আলোক সক্রিয় যৌগ, এগুলো অলরেডি আমরা অনেকবার পড়তেছি। কোনটা আলোক সক্রিয় যৌগ হবে বলো তো? এই যে দেখো এই কার্বনটা, এটা কিন্তু কাইরাল কার্বন, বুঝতেছো কিনা দেখো। এই যে এটা কাইরাল কার্বন। এখানে একটা CH3, একটা H, একটা Cl, আর একটাতে CH2CH3। ওকে, তাহলে এটা কিন্তু আমার কাইরাল কার্বন, তাহলে এটা কিন্তু আমার আলোক সমানতা দেখাবে। দেন আচ্ছা এবার আসো, ওই যে কার্বোক্যাটায়ন যেগুলো ছিল, কার্বোক্যাটায়ন, এটা আমি 3টা জিনিস তাহলে তোমাদেরকে এখানে লিখে দিয়ে আসো একটু করে, যদিও তোমরা পড়ে আসছো। ফ্রি রেডিক্যাল আর কার্বোক্যাটায়নটা কিন্তু সেম। তাহলে আমরা মনে রাখবো ফার্স্টে ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব ক্রম। ফ্রি রেডিক্যাল এর স্থায়িত্ব, তুমি একটা যদি মনে রাখো তাহলে বাকিগুলো এমনি পারবা। স্থায়িত্ব ক্রম। ওকে, চলো দেখি আসো কোনটা সবচেয়ে বেশি স্থায়ী ছিল, কোন ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি স্থায়ী ছিল। আমরা সবাই জানি 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, যেটা সেটা সবচেয়ে বেশি স্থায়ী ছিল। 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তারপরে ছিল কি 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এরপরে ছিল 1 ডিগ্রি
ফ্রি রেডিক্যাল, আর এরপর ছিল 0 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। আর কার্বোক্যাটায়ন যদি দেখি, কার্বোক্যাটায়নটাও সেম আসলে, কেমন, কার্বোক্যাটায়নেরটাও সেম। দেখো কার্বোক্যাটায়নের যদি আমরা দেখতে চাই, শুধু কার্বন আয়নেরটা কি ছিল বলতো, উল্টা ছিল। ঠিক আছে, তাহলে এটাও সেম, তাহলে এখানেও 3 ডিগ্রিটা সবচেয়ে বেশি, 3 ডিগ্রি। এখানে কিন্তু কার্বনের উপর পজিটিভ চার্জ 3 ডিগ্রি, মানে তার সাথে 3টে অ্যালকাইল যুক্ত। তারপরে 2 ডিগ্রি ছিল, 2 ডিগ্রি মানে কার্বনের উপর তো পজিটিভ চার্জ থাকবে যেহেতু কার্বোক্যাটায়ন, বাট এখানে 2টা R2 যুক্ত, আর যুক্ত। দেন 1 ডিগ্রি ছিল, 1 ডিগ্রি মানে কার্বনের উপর পজিটিভ চার্জ, তার সাথে 2টা হাইড্রোজেন আর একটা আর যুক্ত। আর 0 ডিগ্রি মানে হচ্ছে কার্বনের উপর পজিটিভ চার্জ, তার সাথে কোনো আর নাই, সবগুলোই হাইড্রোজেন। ঠিক আছে, এটা আমরা পড়ে আসছিলাম অলরেডি। আর এরপরে যদি যে কার্বানায়ন, এটা ছিল উল্টাটা। কার্বানায়নের জন্য কি ছিল বলতো, উল্টাটা ছিল। আর আমরা এগুলো কিন্তু সবগুলো আমরা স্থায়িত্ব ক্রম পড়তেছি, সক্রিয়তা কিন্তু তার উল্টাটা। কার্বানায়ন এটার স্থায়িত্ব ক্রম, এটা ছিল তার উল্টাটা। অর্থাৎ এখানে যদি যাই আমরা, এগুলো যদি কপি করি একটু করে, জাস্ট চিহ্নটা পাল্টাই দিবা আর এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে R3 আসবে, এটা মাইনাস হবে, এটা থেকে এটা বড়, এটা R2 হবে, এটা মাইনাস হবে, এটা থেকে এটা বড়, এটা এখানে মাইনাস হবে, আর এটা CH2 হয়ে যাবে, CH2 এখানে আর হবে একটা, এটা থেকে 0 ডিগ্রি, হ্যাঁ মাইনাস। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কার্বানায়নের। চলো আমরা এবার এমসিকিউ সলভ করি, আসো এবার সামনে এমসিকিউটা সলভ করি। দেখো আমাকে এমসিকিউতে কি বলতেছে, এমসিকিউতে আমাকে বলতেছে তোমার কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি শক্তিশালী যেটা সবচেয়ে বেশি স্থায়িত্ব সম্পূর্ণটা। তাহলে এখানে কোনটা হবে আনসার, এখানে আনসার হবে তোমার আমাদের ডি নাম্বারটা। ঠিক আছে, সবচেয়ে বেশি সবচেয়ে বেশি শক্তিশালী না, এটা সবচেয়ে বেশি স্থিতিশীল, সবচেয়ে বেশি স্থিতিশীল, সবচেয়ে বেশি স্থিতিশীল। ওকে, তারপরে যাই আসো আমরা। তারপর বলছে কোনটা কেন্দ্রাকর্ষী বিকারক না। আচ্ছা, কেন্দ্রাকর্ষী বিকারক কি ছিল বলতো, কেন্দ্রাকর্ষী বিকারক মনে আছে কিনা দেখো, দুইটা আমরা পড়ে আসছিলাম, একটা ছিল আমাদের ইলেকট্রোফাইল, একটা ছিল আমাদের নিউক্লিওফাইল। চলো ওইটা একটু লিখে দিই তোমাদেরকে, তাহলে একবার রিভাইজ হয়ে যাবে তোমাদের, একবার রিভাইজ হয়ে যাবে জাস্ট। ওকে, যদিও তোমরা এগুলো আগে পড়ছো। ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে কি, যাদের ইলেকট্রন আকর্ষণ করে, ইলেকট্রোফাইল। আরেকটা ছিল নিউক্লিওফাইল। ওকে, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইলগুলো কয় প্রকার হইতে পারে বলতে পারবা, ইলেকট্রোফাইলগুলো কয় প্রকার হইতে পারে, ইলেকট্রোফাইল আমাদের কয় প্রকার ছিল, 2 প্রকার ছিল না? যেমন একটা ছিল ধনাত্মক ইলেকট্রোফাইল, সরি, একটা ছিল যে ধনাত্মক ইলেকট্রোফাইলগুলো, যেমন তোমার CH3 প্লাস, তারপর তোমার হচ্ছে ধরো এই যে H প্লাস, দেন ধরো তোমার যদি এরকম থাকে Br প্লাস, এগুলো ছিল মানে পজিটিভ চার্জ দেখা মানে এরা কি হবে, ইলেকট্রোফাইল হবে। ইলেকট্রোফাইল মানে যারা ইলেকট্রনকে আকর্ষণ করে, তো ইলেকট্রোফাইল ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, তাই এটা পজিটিভ চার্জটা আকর্ষণ করে। আরেকটা ছিল যাদের অষ্টক অপূর্ণ, যেমন এরকম থাকতো Lcl3, তারপরে তোমার হচ্ছে BeCl2, এরা সবাই কিন্তু ইলেকট্রোফাইল ছিল। আর অন্যদিকে তুমি যদি নিউক্লিওফাইল দেখো, নিউক্লিওফাইল কারা ছিল বলো তো, নিউক্লিওফাইল যেটাকে আমরা কেন্দ্রাকর্ষী বিকারক বলতেছি, নিউক্লিওফাইল যারা নেগেটিভ চার্জ থাকতো, এখানে থাকতো তোমার নেগেটিভ চার্জ যদি থাকে, ধরো তোমার CH3-র উপরে যদি এরকম নেগেটিভ চার্জ থাকে, তারপরে Br এর উপর ধরো নেগেটিভ চার্জ আছে, এরা। সেকেন্ডলি যাদের লন পেয়ার থাকে এরাও কিন্তু নিউক্লিওফাইল। আবার যাদের অষ্টক সম্প্রসারণ থাকে, ধরো IF7, এরাও কিন্তু নিউক্লিওফাইল ছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা এবারে যাই। তা আমাকে এমসিকিউটাতে কি বলছে এখানে, যে কোনটা কেন্দ্রাকর্ষী বিকারক না, মানে নিউক্লিওফাইল না কোনটা। তাহলে এখানে আনসার কোনটা হবে, দেখো কেন্দ্রাকর্ষী বিকারক না মানে নিউক্লিওফাইল না মানে ইলেকট্রোফাইল কোনটা সেটা জিজ্ঞেস করছে। একটা জিজ্ঞেস করছে তোমার কি ইলেকট্রোফাইল কোনটা, কেন্দ্রাকর্ষী বিকারক না মানে নিউক্লিওফাইল না, এটা মানে তো ইলেকট্রোফাইল। আর ইলেকট্রোফাইল এখানে কোনটা হবে, BF3 হবে। বুঝতে পারছি আমরা, দেখো এটা বোঝা গেছে কিনা, এটা BF3 হবে।
ওকে, তারপর যাই। দেখো এরপর কি বলছে, কোনটা প্রশম নিউক্লিওফাইল। প্রশম নিউক্লিওফাইল, দেখো এখানের মধ্যে ইলেকট্রোফাইলের মধ্যে যেগুলোর উপর চার্জ থাকবে না এগুলো হচ্ছে প্রশম, এগুলো হচ্ছে প্রশম। তো প্রশম নিউক্লিওফাইল জিজ্ঞেস করছে এখানে। প্রশম নিউক্লিওফাইল তাহলে কোনটা হবে বলো? এই যে NH3, এটার উপর কোনো চার্জ থাকে না, তাহলে এটা প্রশম নিউক্লিওফাইল হয়ে থাকে। ওকে, তারপরে দিই, বলছে কোনটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে যেটা নিউক্লিয়াসের চার্জকে আকর্ষণ করে, মানে যেটা নেগেটিভ চার্জ হবে বা যার লন পেয়ার থাকবে, তাহলে আনসার হচ্ছে ডি, সি। ওকে, তারপর দেখো সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন কোনটি, যেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। তাহলে দেখো এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কোনটা আছে, আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, এটা না, এখানে দেখো হ্যাঁ এইটা যেটা আছে এটা 3 ডিগ্রি হওয়ার চান্স আছে একটা, রাইট? কারণ এর সাথে দেখো এখানে যদি তুমি এটাকে যদি ভাঙার চেষ্টা করো, এই যে এই কার্বোক্যাটায়নটাকে তার সাথে কিন্তু এভাবে যুক্ত, একটা CH2 CH3, আবার এর সাথে এখানে একটা CH3 যুক্ত, আর এখানে একটা CH3 যুক্ত, তাহলে এটা কিন্তু 3 ডিগ্রি। তাহলে এখানে আনসার কোনটা হবে? এখানে আনসার হবে তোমার ডি নাম্বারটা। দেখো তো বুঝতে পারছো কিনা, এটা 3 ডিগ্রি হবে কিন্তু, ডি। তারপর যাই, বলছি কি বেনজিন বলয় সক্রিয়কারীমূলক কারা। আচ্ছা বেনজিন বলয় সক্রিয়কারীমূলক কারা হয়ে থাকে? মনে আছে তোমাদের ওই যে প্লাস আই ছিল একটা, আর একটা মাইনাস আই ছিল। তো যারা বেনজিন বলয় ইলেকট্রন দান করে তারা বেনজিন বলয় সক্রিয়কারী ছিল, যেমন NH2, এটা কিন্তু আমাদের বেনজিন বলয় সক্রিয়কারী ছিল। ঠিক আছে, যারা অর্থপ্যারা নির্দেশক হয় বেসিক্যালি। ওকে, আচ্ছা এর বলছে কোন মূলকটি বেনজিন চক্রের মেটা নির্দেশক। মেটা নির্দেশক কীভাবে চিন্তাম আমরা, যে বেনজিন বলে কানেক্টেড তার যদি সরাসরি কানেক্টেড তার যদি ডাবল বন্ড থাকে তাহলে সেটা কিন্তু কী ছিল, মেটা নির্দেশক ছিল। যেমন দেখো এখানে NO2 কিন্তু ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলেই সেটা মেটা নির্দেশক হবে। আচ্ছা এরপরে বলতেছে বেনজিন জাতকের চক্রে কোন গ্রুপ উপস্থিত থাকলে বেনজিন চক্রের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। আচ্ছা ইলেকট্রন ঘনত্ব কীভাবে বলো তো হ্রাস পাবে, তাহলে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে কোনটা থাকলে বলো তো? এখানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে এখানে কোনটা থাকলে? এখানে সবাই তো অর্থপ্যারা, এখানে তো সবাই অর্থপ্যারা, এখানে সবাই তো ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে, রাইট? না সবাই বলতেছে এটা, এটা কিন্তু অর্থপ্যারা, এটা কিন্তু অর্থপ্যারা, এটা অর্থপ্যারা। কেমন অর্থপ্যারা এটা? এই যে দেখো ধরো এখানে NH যুক্ত আছে না, NH ধরো এরকম আছে, আর এখানে তোমার বেনজিনটা থাকবে, ধরো কথার কথা। তাহলে খেয়াল করো বেনজিনে যে কানেক্টেড তার তো সব সিঙ্গেল বন্ড, সে কিন্তু অর্থপ্যারা। তাহলে এখানে সবাই অর্থপ্যারা, সবাই ইলেকট্রন ঘনত্বকে বাড়াবে। তাহলে এখানে নিশ্চয়ই অপশন থাকবে একটা কোনো না কোনো, নিশ্চয়ই এখানে ই নাম্বার অপশন থাকবে একটা কোনো, এখানে নিশ্চয়ই কোনো একটা ই নাম্বার অপশন থাকবে, অথবা এখানে নো কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এখানে আমি নো কারেক্ট আনসার লিখে দিচ্ছি, কারণ এখানে সবাই অর্থপ্যারা, সব অর্থপ্যারাগুলোই কী করবো বলো তো? এখানে সব অর্থপ্যারাগুলোই ইলেকট্রন ঘনত্বকে বাড়াবে। ওকে, আচ্ছা চলো আমরা নেক্সটে চলে দিই। বলে এটা কী হবে, বেনজালডিহাইডে পাই ইলেকট্রন কয়টা আছে? বেনজালডিহাইডে পাই ইলেকট্রন কয়টা থাকে? এই যে দেখো বেনজালডিহাইড কীরকম হয়, এখানে তোমার পাই ইলেকট্রন আছে, আবার এখানে সি ডাবল বন্ড ও এখানে এইচ আছে। খেয়াল করো আমাকে কিন্তু পাই বন্ধন জিজ্ঞেস করেনি, আমাকে বলছে পাই ইলেকট্রন। তো পাই ইলেকট্রন যদি তুমি লক্ষ্য করো, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, টোটাল হচ্ছে 8টা থাকবে, রাইট? কারণ এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে টোটাল কটা থাকবে এখানে? টোটাল পাই ইলেকট্রন থাকবে তোমার কাছে এখানে 8টা। ঠিক আছে, তারপরে যাই অসম্ভব, নেক্সটে যাই। নেক্সটে বলতেছে হাকেল রুল মেনে চলে না কোন যৌগ, এটা বলতে পারবা? হাকেল রুল মেনে চলে কি চলে না, এগুলো তোমাদেরকে শেখানো হয়েছিল, শিখাইছিলাম সবগুলা। হাকেল রুল মেনে চলতেছে না কোনটা এখানে? হাকেল রুল, ভেরি গুড, ডি নাম্বারটা, ভেরি গুড, ডি নাম্বারটা। কারণ এখানে তুমি যদি বের করো এই যে 4n+2 যদি বের করো, 4n+2, তাহলে আসবে এখানে কত? 4 আসবে। তাহলে এখানে সেই ক্ষেত্রে n ইকুয়াল টু কত হয়ে যাবে? এই যে আমাদের এখানে 2, তাহলে হাফ হয়ে যাবে। এটা তো পূর্ণ সংখ্যা না, এটা কি না, এটা পূর্ণ সংখ্যা না। সো এই জন্য পূর্ণ সংখ্যা না, এই জন্য তোমার হচ্ছে কী হবে বলতো, এটা কিন্তু আমাদের হাকেল রুল মেনে চলে না। অনেকে বলবে এখানেও তো সেম হবে, না এখানে কিন্তু অক্সিজেনে কিন্তু লন পেয়ার আছে, ওই লন পেয়ারে কিন্তু একটা হিসাব আছে, তোমাদেরকে করেছিলাম সবগুলা। ওকে, তারপরে যাই। আচ্ছা অ্যালকোহলের সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? আচ্ছা দেখো যদি আমি একটা অ্যালকোহলকে নিই, যে কোনো একটা অ্যালকোহলকে নিচ্ছি, CH3CH2, তোর এখানে OH কে নিলাম, এর সাথে একটা আমি গ্রিগনাট বিকারককে বিক্রিয়া করাচ্ছি, আর
MgX কে বিক্রিয়া করাচ্ছি। তো MgX সে যখন তোমার কি দেখবে বলো তো এখানে, এই যে তোমার হচ্ছে আমাদের OH কে যখন দেখে তখন সেখানে কি তৈরি করে ফেলে, MgOHX তৈরি করে ফেলে। আর তাহলে OH টা এখানে চলে গেছে, তাহলে আরটা এখানে দিয়ে বসে যাবে, তাহলে এখানে CH3 CH2 এখানে তাহলে তোমার আর হবে। আর এটা কি যৌগ বলো তো, এটা হচ্ছে তোমার অ্যালকেন। তাহলে আনসার কি হবে, এখানে অ্যালকেন হবে। ঠিক আছে, ওকে, চলো নেক্সটে চলো দেখি। কোন পদ্ধতিতে কার্বন শিকল কমানো যায়? দেখো তো কোনটাতে কমানো যায়, ডিকার্বক্সিলেশন না? আমরা সবাই জানি ওই ডিকার্বক্সিলেশন আমরা কি ইউজ করি, সোডা লাইম ইউজ করি। তো সোডা লাইম ইউজ করলে কি হয়, ওই কার্বন সংখ্যা একটা কমে যায়, COONA যেটা আছে, এই যে COONA, এটা কার দ্বারা রিপ্লেস হয় বলো তো, এটা একটা হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হয়ে যায়। ঠিক আছে, ওকে। দেন কোনটি উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? মনে রাখবা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কারা, উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কারা, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কে করে না বলো তো, 3 ডিগ্রি RX। 3 ডিগ্রি RX এখানে কোনটা আছে দেখো তো, 3 ডিগ্রি RX। দেখো এখানে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করে দেখি, এই যে এটা যেটা এখানে এই কার্বনের সাথে Br যুক্ত, আর এর সাথে কিন্তু 3টা C যুক্ত, 3টা CH3 যুক্ত। তাহলে এই যে ডি নাম্বারটা দেখতেছো, তাহলে এটা কিন্তু কি করবে না বলো তো, উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। কেন এটা করে না, কারণ এখানে স্টেরিক বাধা একটা ব্যাপার সেবার আছে। যাই হোক, চলো নেক্সটে যাই। বলছে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদক কোনটা? তাহলে এখানে কোনটা হবে বলো তো, এই যে মার্কনিকভ নিতে হবে, রাইট? তাহলে এখানে প্রোপিন, তাহলে আমি যদি প্রোপিনকে আঁকার চেষ্টা করি, তাহলে এখানে CH3, তারপরে CH, তারপরে তোমার ডাবল বন্ড CH2, কাকে বিক্রিয়া করাচ্ছে এর সাথে, হাইড্রোজেন ব্রোমাইডকে, তাহলে HBr। তাহলে এটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া, তাহলে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এখানে আমাদের CH3, তাহলে এখানে হবে CH2, সরি এখানে হবে CH, এখানে হবে Br, আর এখানে হবে CH3। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের আমার এখানে হয়ে যাবে তাহলে 2 ব্রোমো প্রোপেন হয়ে যাবে, রাইট? 2 ব্রোমো প্রোপেন হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে আনসারটা, 2 ব্রোমো প্রোপেন। ওকে, ডি কেন বলতেছে, এটা ডি তো প্রোপিন। ক্লাস আটকে যাচ্ছে কোথায়, আমার এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই। ক্লাস কি আটকাচ্ছে? একজন বলছে ক্লাস আটকে যাচ্ছে, আমার এখানে তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। না, আমার এখানে ক্লিয়ার আছে। তাহলে তোমার হয়তো একটা নেট ইস্যু করতেছে, কেমন? এটা আনসার হবে না কেন বলো তো এখানে, ব্রোমো, এটা তো আমার টাইপিস্ট ডিও আনসার হবে, এটা প্রোপিন হবে, ই হবে এখানে। টাইপিস্টকে বকা দিতে হবে, টাইপিস্ট অনেক ভুল করতেছে। ওকে, তারপর চলো নেক্সটে চলে যাই। এটা তো ঠিক আছে না, 2 ব্রোমো প্রোপেন। হ্যাঁ, দেখো একটি জৈব যৌগ ওজনীকরণের পর জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে দুটি উৎপাদক পাওয়া যায়, যার একটা হচ্ছে এসিটন, মানে একটা কিটন। ঠিক আছে, আচ্ছা, C6H12 এই অ্যালকিনটার সঠিক সংকেত কোনটা সেটা তোমার জিজ্ঞেস করছে। দেখো ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, একটা কিন্তু তোমার কি এসিটন, তাহলে একটা হচ্ছে এরকম CH3 C ডাবল বন্ড CH3। ওকে, তার মানে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো তো, কিটন হওয়ার শর্তটা কী ছিল? কিটন হওয়ার শর্ত হচ্ছে তোমার এখানে যেই কার্বনটা থাকবে, খেয়াল ভালো করে লক্ষ্য করে দেখো, ডাবল বন্ডের মধ্যে যেই কার্বনটা থাকবে সে এখানে একটা কিন্তু কিটন পাইছো, এখানে উৎপাদক পাইছো তুমি দুইটা উৎপাদক, বাট তার মধ্যে একটা হচ্ছে কিটন, তাহলে বাকিটা অ্যালডিহাইড হবে। কিটন হওয়ার শর্ত কি? কিটন হওয়ার শর্ত হচ্ছে যে কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে দুইটাকেই কী হইতে হবে, CH3 হইতে হবে, বা দুইটাকে অ্যালকাইলমূলক হইতে হবে, রাইট? দেখো এখানে কিন্তু এখানে হাইড্রোজেন আছে, তাহলে এই পাশ থেকে তুমি কি পাবা, অ্যালডিহাইড, এখান থেকে তুমি কিন্তু অ্যালডিহাইড পাবা, আর এই জায়গা থেকে তুমি কিটন পাচ্ছ। এটাতে প্রবলেমটা কি? এটাতে প্রবলেমটা হচ্ছে এখানে তুমি দুইটাই কিটন পাবা, বাট তোমাকে কিন্তু পরীক্ষা বলছে দুইটা কিটন না, একটা কিটন। তাহলে এখানে আনসার কোনটা হবে বলো তো, এখানে আনসার হবে সি নাম্বারটা। এটা কি সবাই বুঝতে পারছো? এখানে কেন বি নাম্বার আনসার হবে না বলো তো? এখানে বি নাম্বার আনসার না হওয়ার কারণ হচ্ছে, তোমাকে বলে দিচ্ছি, তোমাকে যদি বলছো দুইটা কিটন পাইছো, আচ্ছা ওকে আরেকবার বলতেছি, দেখো এখানে কি বলছো, দেখো বলতেছে হচ্ছে তুমি একটা জৈব যৌগকে ওজনীকরণ করতেছো, সেখানে তুমি কয়টা উৎপাদক পাইছো বলো তো, দুইটা উৎপাদক পাইছো, বাট দুইটা উৎপাদের মধ্যে অনলি একটা হচ্ছে এসিটন, মানে একটা হচ্ছে কিটন, একটা হচ্ছে কিটন, তাহলে বাকিটা অ্যালডিহাইড। আচ্ছা, তো সেই অ্যালকিনের সংকেতটা তোমাকে দেওয়া আছে, কারণ অ্যালকিনকে তুমি ওজনীকরণ করছো। তাহলে আমাকে বলো তো অ্যালডিহাইড হওয়ার শর্ত কি? অ্যালডিহাইড হওয়ার শর্ত হচ্ছে এই যে তোমার কার্বন কার্বন যেখানে ডাবল বন্ড থাকবে, যেই প্রান্ত থেকে অ্যালডিহাইড আসবে সেই প্রান্তে যে কার্বন
তার সাথে কোনো হাইড্রোজেন থাকবে না। তাহলে এখানে দেখো দুইটাই CH3 আছে, তাহলে এই পাশ থেকে তুমি অবশ্যই কি পাবা, এই পাশ থেকে তুমি অবশ্যই কিটন পাবা। বাট এই পাশ থেকে তুমি কিটন পাবা না কেন? কারণ ডাবল বন্ডের সাথে যে কার্বনটা যুক্ত তার সাথে কিন্তু হাইড্রোজেন আছে। হাইড্রোজেন থাকলে সেখান থেকে আমরা কি পাই? হাইড্রোজেন থাকলে সেখান থেকে আমরা তোমার হচ্ছে অ্যালডিহাইড পেয়ে থাকি। বাট এই অপশনটা হবে না কেন বলো তো? এই অপশনটা না হওয়ার কারণ হচ্ছে এই প্রান্ত থেকেও তুমি কিটন পাবা, এখান থেকেও তুমি কিটন পাবা, তাহলে কিটন হয়ে যাচ্ছে দুইটা, বাট কিটন লাগবে বলছে কয়টা? একটা। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটাই হচ্ছে আনসার। একে তো এখান থেকে কিটন, এখান থেকে অ্যালডিহাইড, এখানে কার্বন সংখ্যা 3টা, এখানে 3টা, টোটাল 6টা। দেখো মিলে গেছে, আনসার হচ্ছে সি। দেখো তো বুঝছো কি না? না বুঝলে আমাকে বলতে পারো। ঠিকই বোঝা গেছে জিনিসটা? ওকে, ঠিক আছে, তারপর তো আমরা নেক্সটে চলে যাই। আসো, আচ্ছা একটু দাঁড়াও, একটা সেকেন্ড জাস্ট। সরি সরি, একটু ওই যে দরজা নক করতেছিল তো। আচ্ছা ঠিক আছে, ওকে, তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে অ্যালকিনের কার্বন কার্বনের বন্ধন দৈর্ঘ্য কত? এটা অলরেডি আমরা পড়ে আসছি। এটা কত ছিল বলো তো আমাদের এইখানে? এই যে 0.134। আমি বলছিলাম তুমি একটু এটা পড়ে নিবা, তিনোটারটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাই। দেখো বেয়ার পরীক্ষা দ্বারা কি করা হয় বলো তো? বেয়ার পরীক্ষা দ্বারা আমরা যেটা বেসিক্যালি করি, ওই যে আমাদের অসম্পৃক্ততা টেস্ট করি। ওই যে আমাদের অ্যালকিন এবং অ্যালকাইন এরা কিন্তু বেয়ার পরীক্ষা দেয়। তার মধ্যে অ্যালকিন হচ্ছে ফাস্ট বেয়ার পরীক্ষা দেয়, আর অ্যালকাইন হচ্ছে স্লো দেয়। বাট আমাকে তুমি বলো তো বেনজিন, এটা কি বেয়ার পরীক্ষা দিবে? বেনজিন, বেনজিন কি বেয়ার পরীক্ষা দেয়? বেনজিন বলো তো, বেনজিন কি বেয়ার পরীক্ষা দেয়? বেনজিন কিন্তু খেয়াল রাখবা, বেনজিন কিন্তু বেয়ার পরীক্ষা দেয় না। যদিও বেনজিনে কিন্তু পাইবন্ধন আছে, তারপরে বেনজিন বেয়ার পরীক্ষা দিবে না, কারণ বেনজিনের মধ্যে বিশেষ ধরনের অসম্পৃক্ত দেখতে পাওয়া যায়। সো তাহলে আমাদের এখানে যেটা আছে, বেয়ার পরীক্ষা দ্বারা কি করা হয়? এলিফেটিক হাইড্রোকার্বনের অসম্পৃক্ততাকে আমরা নির্ণয় করে থাকি। ঠিক আছে, তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে আমাকে এটা হচ্ছে আমাদের একটা অ্যালকোহল, দেন আমি একটা কনসেন্ট্রেটেড H2SO4 নিচ্ছি, তাহলে এখান থেকে আমাদের কি উৎপন্ন হবে? আচ্ছা খেয়াল করে দেখো, এখানের মধ্যে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করে দেখি, এখানে এইটা কি H2SO4, এটা কি হয়ে থাকে? এটা নিরোধক না? বলো তো, H2SO4 যেটা আছে সেটা কি নিরোধক না? H2SO4 এটা কি নিরোধক না? নিরোধক, মনে আছে কিনা দেখো। H2SO4 কোনটা মনে নেই আমাকে বলো? এটা বেয়ার পরীক্ষা, এটা পড়েছিলাম তোমাদের, ওই যে KMNO4-এর একটা পরীক্ষা ছিল, KMNO4-এর পরীক্ষা, ক্ষারীয় KMNO4-এর পরীক্ষা ছিল, একটা বেয়ার পরীক্ষা। একটাবার তুমি রিডিং করে নিবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, এই যে আমাদের H2SO4 আছে, এই হচ্ছে নিরোধক। তো নিরোধক এই লোক কি করে বলো তো? নিরোধক, নিরোধক এই লোক যেটা করে, এই যৌগটা থেকে পানি বের করবে। এই যৌগ থেকে কি করবে? পানি বের করবে। আচ্ছা, পানি বের করার সময় তার মানে অপসারণ বিক্রিয়া। তাহলে খেয়াল করে দেখো, অপসারণ বিক্রিয়াতে কোন রুল অ্যাপ্লাই হয়? সাইজ অফ নীতি। অপসারণ বিক্রিয়াতে কোন রুল অ্যাপ্লাই হয়? সাইজ অফ নীতি। তো এখানে আমি বুঝতে পারতেছি OH তো এই জায়গা থেকে সরবে, OH এই জায়গা থেকে সরবে, আমি এটা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমাদের OH-টা এই জায়গা থেকে সরবে। বাট পানির যে হাইড্রোজেন, সেটা কি এই কার্বন থেকে আসবে নাকি এই কার্বন থেকে আসবে? আমরা সবাই জানি সাইজ অফ নীতি কি বলে বলো তো? পুয়ার বিকাম পুয়ারার। তার মানে এটা তো বিটা কার্বন, কারণ OH যে কার্বনে যুক্ত তাকে আমরা আলফা কার্বন বলি, আর এটাও একটা বিটা কার্বন। তো তখন তোমার কি বলে? রুলটা হচ্ছে এরকম, সাইজ অফ নীতি বলে যেই বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেখান থেকেই হাইড্রোজেন বের হবে, কারণ এটা হচ্ছে পুয়ার বিকাম পুয়ারার। তাহলে হাইড্রোজেন বেরোবে কোত্থেকে? এই জায়গা থেকে হাইড্রোজেন বেরোবে। তাহলে আলটিমেট তুমি ফাইনাল যোগ কোনটা পাবা? যেটা প্রধান উৎপাদক হবে সেটা হচ্ছে CH3, হাইড্রোজেন এখান থেকে বের হয়ে গেছে, তাহলে ডাবল বন্ড হয়েছে, এখান থেকে তো OH চলে গেছে, এটা হচ্ছে CH3। তাহলে এটা পাবা তুমি 80%, আর বাকিটা তো তোমার 20% থাকবে। তাহলে দেখো এটা কোন অপশনে আছে? CH3 CH ডাবল বন্ড CH CH3, এটা দেখো 80% আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, হচ্ছে এ নাম্বারটা। দেখো এটা সবাই বুঝতে পারছে কিনা? সাইজ অফ নীতি, এটা আর কিছুই না, এটা ছিল সাইজ অফ নীতি। এটা কি বুঝতে পারছো ভাই? হ্যাঁ, ওকে, চলো নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো বলতেছে কি, এই যে তুমি একটা কি করতেছো, এখানে কিটন পাইছো, এটা ওজনীকরণ আর কিছুই না। বলছে তাহলে কোনটা হবে? আচ্ছা খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার একটা উৎপাদক, এটা হচ্ছে তোমার একটা উৎপাদক। উৎপাদক থেকে মেইন যৌগ কিভাবে বের করে বলো তো?
এই যে আমাদের যখন আমরা ওই যে কি করি বলতো, যখন আমরা তোমার হচ্ছে এখানে ওজনীকরণ করি তখন উৎপাদক থেকে মেইন যৌগ কিভাবে বের করে, সিস্টেম হচ্ছে তুমি কি করবা, এই যৌগটা এই কার্বন অক্সিজেনকে মুখোমুখি লিখবা। যেমন দেখো এখানে সি আছে, এখানে এই সি এর সাথে দুটো CH3 আছে, তাহলে এখানে একটা CH3 আছে, এই জায়গায় একটা CH3 আছে, আর এখানে অক্সিজেন আছে। এই যৌগটাকে জাস্ট এভাবে লিখছি। আর এই যৌগটাকেও কি করবা সেম ভাবে, এই যে সি ডাবল বন্ড ও তারপর হচ্ছে এখানে একটা এইচ আর এই জায়গাটা CH3, রাইট? এই জায়গাটাকে আমি এভাবে লিখলাম। এরপরে কি করতে হয় বলো তো, এরপরে যেটা করতে হয়, এই দুটো অক্সিজেনকে সরাই দিবা, এদের মধ্যে ডাবল বন্ড কানেক্ট করে দিবা। তাহলে মূল যৌগটা কি হয়ে যাবে, সি এর সাথে দুইটা CH3, তারপর এখানে ডাবল বন্ড দিয়ে দিলাম, আর এখানে কার্বন এইচ আর এখানে CH3। তাহলে এটা হচ্ছে তোমার এ যৌগ। দেখো এটা বুঝতে পারছো কিনা? তাহলে কার্বনের সাথে দুইটা CH3, কার্বনের সাথে দুইটা CH3, CH এবং CH3। তাহলে সি নাম্বার হচ্ছে তোমার অপশন। দেখো এটা বোঝা গেছে কিনা? এটা হচ্ছে আমাদের কিসের বলতো পদ্ধতি, তুমি যদি ওজনীকরণের, হ্যাঁ, যদি তুমি কি করো ওজনীকরণের যদি মূল যৌগ বের করতে চাও তাহলে টেকনিক হচ্ছে এটা। ঠিক আছে, তারপর যাই, প্রোপিন ও বেয়ার বিকারকের মধ্যে কি বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। দেখো তাহলে একটু বেয়ার বিক্রিয়া যদি দেখাতে চাই, এই যে ধরো প্রোপিনকে নিচ্ছ তুমি, CH3 CH ডাবল বন্ড ও না ডাবল বন্ড CH2, আর এখানে তুমি যে বেয়ার বিক্রিয়ক করতেছো মানে জারণ করতেছো, কি রাখছো এখানে, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিছো, আর এই জায়গায় তুমি KOH কে দিছো। তখন কি হয় বলো তো, এখানে ওই ডাবল বন্ডের জায়গায় তোমার দুইটা OH চলে আসে। তাহলে এখানে একটা OH চলে আসবে, এখানেও একটা OH চলে আসবে। এই যৌগটাকে আমরা কি বলি, গ্লাইকল বলি না? এটাকে আমরা কি বলি, গ্লাইকল। তাহলে প্রোপাইলিন গ্লাইকল হবে হচ্ছে আনসার। এটাকে আমরা গ্লাইকল বলি, দিলে OH থাকলে এটাকে আমরা গ্লাইকল বলি। ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলো দেখি। নেক্সটে দেখো বলতেছে কি, দেখো এটা খারাসের নীতি, এই যে একটা H2O2 আছে, খারাসের নীতি। তাহলে এখানে নর্মালি হওয়া উচিত তেলা মাথায় তেল দেওয়া, বাট এখানে হবে না। তার মানে এখানে তোমার যেখানে কম হাইড্রোজেন সেখানে গিয়েই কিন্তু তোমার হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে মেইন উৎপাদক কোনটা হবে, CH3 তারপর CH2 দেন CH2Br। দেখো তো বুঝতেছো কিনা, CH3 CH2 CH2Br। তাহলে এখানে সি নাম্বার হচ্ছে তোমার কাছে এখানে আনসার। দেখো এটা বোঝা গেছে কিনা? তাহলে এখানে আনসার হচ্ছে সি, এটা হচ্ছে খারাসের নীতি। ওকে, আচ্ছা এটা কি হবে বলো তো, এটা কি ছিল, খারাসের নীতি বুঝো নাই? খারাসের নীতি কি ছিল, মার্কনিকম নীতির উল্টা। মার্কনিকম নীতি অনুযায়ী কি হয়, মার্কনিকম নীতি বলে তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত করো, যেখানে হাইড্রোজেন বেশি সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত করো। বাট খারাসের নীতি কি বলে, এটার উল্টাটা, অর্থাৎ যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত করো। ঠিক আছে, আচ্ছা এটা কোনটা হবে, এটা কোনটা হবে, দেখো যে কার্বনে কম সংখ্যক পরমাণু, যে কার্বনে কম সংখ্যক পরমাণু যুক্ত থাকে সেই কার্বন থেকে বেশিরভাগ পরমাণু অপসারিত হয়। এটা কিন্তু আমরা কি বলি, সাইজ অফ নীতি বলি। এখানে যদিও একটু বানান ভুল আসছে, তাহলে এটা কি হবে, সাইজ অফ বা সাইজ, এটা বোর কার্য হবে কেমন, এটাকে বলে সাইজ অফ সূত্র, এটাকে আমরা বলি সাইজ অফ সূত্র। ঠিক আছে, তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। বলো তাহলে কি হবে, একটি জৈব যৌগ ব্রোমিন পানিকে বর্ণহীন করে এবং ওজোনালাইসিস বিক্রিয়ায় সমমোলার প্রোপানেল এবং মিথানেল উৎপন্ন করে, একটা প্রোপানেল তৈরি করবে, একটা মিথানেল তৈরি করবে। তো সেটা কোনটা? আচ্ছা একটা জিনিস দেখো, অ্যাট ফার্স্ট এখানে আমরা হিসাব করার চেষ্টা করি কিছু, আসল জিনিসটা দেখো, এক পাশে প্রোপানেল, তাহলে ডাবল বন্ডের এক পাশে 3 কার্বন থাকতে হবে, আরেকটাতে ডাবল বন্ড 2 কার্বন থাকতে হবে। তাহলে এটাই কিন্তু আনসার হয়ে যাওয়ার কথা। এটা আনসার হবে না কেন, কারণ এখানে কিটন তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে আনসার কোনটা হয়ে যাবে, এটাই আনসার হয়ে যাবে। দেখো বুঝতেছো কিনা, কারণ এই যে এই পাঁচটা থেকে তুমি পাবা প্রোপানেল, এই পাঁচটা থেকে তুমি পাবা মিথানেল, তাহলে এখানে এই তোমার কাছে এখানে আনসার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে এটা কেন হবে না বলতে পারবা, এটা কেন হবে না, এটা হবে না কেন, কারণ এখানে ডাবল বন্ড যে কার্বন আছে তার সাথে 2টা CH3, তাহলে তবে এখানে কিটোন হয়ে যাবে, এটা কিন্তু কি হয়ে যাবে, কিটোন, বাট আমাকে তো বলছে 2টা হচ্ছে অ্যালডিহাইড। ওকে, আচ্ছা
একটি অ্যালকিনকে ওজোনালাইসিস করে এক অণু প্রোপানন ও এক অণু ইথানল পাওয়া গেছে। তাহলে অ্যালকিনটি কি? তাহলে একটা পাওয়া গেছে প্রোপানন, খেয়াল করো, একটা পাওয়া গেছে কি প্রোপানন। তার মানে একটা হচ্ছে এরকম সি ডাবল বন্ড ও CH3 আর আরেকটা কি পাওয়া গেছে? আরেকটা পাওয়া গেছে ইথানল। তার মানে এই যে সি ডাবল বন্ড ও, এখানে হাইড্রোজেন, আরেকটা পাওয়া গেছে ইথানল। তাহলে মূল মূল যৌগটা কি হবে জিজ্ঞেস করছে, মূল অ্যালকিনটা। তাহলে এখানে কি হবে বলো তো? এই যে ডাবল বন্ডগুলোকে সরাই ফেলো, তাহলে এখানে কি পাবা? এই যে কার্বনের সাথে দুইটা CH3, তাহলে একটা CH3 এখানে দাও আর একটা CH3 কে এখানে রাখো, ডাবল বন্ড দাও, দেন কার্বন H দাও আর এখানে CH3 দিয়ে দাও। এটা হচ্ছে তোমার মূল যৌগ। আর এখানে তুমি যদি নাম্বারিং করতে চাও তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা 3, এটা 4। তাহলে এখানে কি হবে? 2 মিথাইল, তারপর হচ্ছে তোমার বিউট 2 ইন। তাহলে এটা আমাদের কোনটা অপশন হবে? ডি নাম্বার হচ্ছে তোমার কাছে এখানে আনসার। দেখো তো এটা বোঝা গেছে কিনা? ডি হচ্ছে তোমার এখানে আনসার। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে অ্যাসিটিরিনকে দ্রবণে রেখে তাতে ব্রোমিন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়? দেখো এটা কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তোমরা পড়ছো না এটা? ব্রোমিন দ্রবণ পরীক্ষা, দেখো তোমাদের মনে আছে কিনা। এতবার কে মেসেজ দিচ্ছে? আচ্ছা যাই হোক, দেখো ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তাহলে এখানে দুইটা বিআর যুক্ত করলে কি হইতো? এই যে আমার CH, এখানে একটা বিআর, এখানে একটা বিআর, দেন CH, এখানে একটা বিআর, এখানে একটা বিআর। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অপশন কোনটা হবে? এখানে অপশন হবে তোমার এক সেকেন্ড, এই যে এটা Br2CH CH Br2 এ। তারপর 1 বিউটাইন এবং 2 বিউটাইনের মধ্যে পার্থক্যকরণে কোনটা ব্যবহৃত হয়? মনে আছে এটা? 1 বিউটাইন এবং 2 বিউটাইনে পার্থক্যকরণে কোনটা ব্যবহৃত হয়? 1 বিউটাইন এবং 2 বিউটাইনের পার্থক্যকরণে কোনটা ব্যবহৃত হয়? যদি তুমি 1 বিউটাইন এবং 2 বিউটাইনের মধ্যে পার্থক্য করতে চাও, এদের মধ্যে একটা কাহিনী ছিল বলতো, একটা অম্লধর্মিতা দেখায় তো একটা অম্লধর্মিতা দেখায় না। কোনটা অম্লধর্মিতা দেখাবে? বিউটাইন 1 নাকি বিউটাইন 2? কোনটা অম্লধর্মিতা দেখাবে? বিউটাইন 1 হচ্ছে অম্লধর্মিতা দেখায়, কারণ এই যদি কি হয়, এখানে এখানে যদি এই যে ট্রিপল বন্ড CH থাকে, এটা অম্লধর্মিতা দেখায়। আর এখানে দুইটা জিনিস এদের মধ্যে পার্থক্য করা যায়, তার মধ্যে একটা দ্রবণ ছিল, মনে আছে কিনা দেখো, তোমাদের মনে আছে কিনা দেখো। এই যে এখানে লাল পদক্ষেপ পড়তো, একটা লাল পদক্ষেপ পড়তো, মনে আছে? লাল পদক্ষেপ পড়তো, যাই হোক দেখো। তারপরে এই যে এরকম আর কি ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, এটার সাথে তাহলে কোনটা বিক্রিয়া করবে? ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে কোনটা বিক্রিয়া করে? অ্যালকাইন 1 গুলা। কারা বিক্রিয়া করবে? অ্যালকাইন 1 গুলা। অ্যালকাইন 2 এই বিক্রিয়াগুলো দেয় না। ওকে, এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে অবশ্যই, এটা একদম কমন পড়া এগুলো। অ্যালকাইন 1 যেগুলো আছে সেগুলো হচ্ছে কি করে, এটার সাথে বিক্রিয়া দিবে। অ্যালকাইন 2 এই বিক্রিয়াগুলো দিবে না। ঠিক আছে, তারপরে চলো আমরা চলে যাই। আসো দেখো, এই যে এই ক্লাসের উদ্দেশ্য তো এটাই যে তুমি কোন জায়গায় ভুলে ভুলে গেছো সেটাই তোমাকে মনে করে দেওয়া। তুমি খাতায় আস্তে করে নোট করে রাখো যে ভাই আমি এই জায়গাটায় এই টপিকটা একটু, এই টপিকের নাম লিখে রাখো। তাহলে ক্লাস শেষ হওয়ার পরে ওই মেইন ক্লাসের স্লাইড থেকে বা মেইন ক্লাসের ভিডিও থেকে তুমি ওই টপিকটা পড়ে নিও, তাহলে তোমার আবার মনে পড়ে যাবে। কারণ আমি জানি অনেকেই ভুলে গেছো যে অ্যালকাইন 1 যেটা আছে সেটা কিন্তু এই দুইটা পরীক্ষা দেয়, যেটা অ্যালকাইন 2 দেয় না। সে পরীক্ষাগুলো কি, রিয়াকশনগুলোকে একবার দেখে নিও। আচ্ছা যাই হোক, দেখো কোন যৌগটা অম্লধর্মী? ওই যে এটা আমাদের অ্যালকাইন 1 যেগুলো ছিল সেটা কিন্তু কি ছিল? অম্লধর্মী ছিল। এই যে দেখো এটা অ্যালকাইন 1, ট্রিপল বন্ডটা ওইখানে আছে, তাহলে এটা কিন্তু অম্লধর্মী ছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, চলো নেক্সটে চলে যাই। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? মানে কোনটাতে ডাবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে, সেটা কিন্তু ইথাইন, এটা তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, তারপরে যাই। দেখো এটা তো একদম কমন পরীক্ষা ছিল। এই এক্স, ওই এক্স তো এখানে দেওয়াই আছে, দিয়ে দিছে, টাইপ করে ফেলছে বলে। যাই হোক দাঁড়াও, এটা এক্স হবে, এটা হবে তোমার এক্স। তাহলে এক্স এখানে কি সেটা জিজ্ঞেস করছো, দেওয়াই ছিল আনসার। এখানে আনসার কি হবে? ইথানল হবে। আচ্ছা বলো দেখি, এই জায়গায় যদি ইথাইন না থেকে অন্য অ্যালকাইন থাকে তাহলে কি প্রোডাক্ট পাবা? এই জায়গায় যদি ইথাইন না থেকে যদি অন্য অ্যালকাইন থাকে তাহলে কি প্রোডাক্ট পাবা?
সেটা অ্যালডিহাইড আসে না কিটোন আসে বলতে পারবা? কিটোন আসে কিন্তু, বুঝছো? এটা মাথায় রাখবা। যদি শুধুমাত্র ইথাইন থেকেই এই বিক্রিয়ার মাধ্যমে ইথানল পাওয়া যায়, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু কিটোন পাওয়া যায়, এটা কিন্তু মাথায় রাখবা। অর্থাৎ তোমাকে যদি এখানে প্রোপাইন দিত, প্রোপাইন, তাহলে তুমি কিন্তু প্রোপানন পাইতা, প্রোপানেল না কিন্তু, মাথায় রাখবে এটা। তারপরে দেখো অ্যাসিডিনকে ক্ষারীয় ক্যামেনোফোর দ্বারা জারিত করলে কোনটা পাওয়া যায়, এটা অলরেডি আমরা পড়ছি। এই যে আমাদের কি ছিল, যদি আমাদের অ্যাসিটিরিন যেটা আছে, দেখো অ্যাসিটিরিন মানে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটাকে আমি যদি কি করি, ক্যামেনোফোর দ্বারা যদি আমি জারণ করি, ক্যামেনোফোর দ্বারা যদি আমি জারণ করি, তাহলে আমরা এখান থেকে কী পাবো বলো তো? এখান থেকে আমরা পাবো এই যে COOH, COOH, আমরা এখান থেকে পেয়ে যাবো অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, এখান থেকে আমরা অক্সালিক অ্যাসিড পেয়ে যাবো। আচ্ছা যাই হোক, চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো অ্যালকাইল হ্যালাইডের E2 অপসারণ বিক্রিয়ায় ওই যে E1, এই এগুলো একটু ভালো করে পড়বা। SN1, SN2, E1, E2, এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে না? এগুলো একটু ভালো করে পড়বা। এগুলো থেকে কিন্তু ভালো রকমের কোয়েশ্চেন থাকে, এই টপিকটা থেকে ভালো রকমের কোয়েশ্চেন থাকে, সেগুলো একটু ভালো করে পড়বা। তো আমাকে বলতেছে এখানে তোমার এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা কি, তারা ক্ষার হিসেবে কাজ করে। তাহলে কি মনে রাখবো, তারা কি হিসেবে কাজ করে? তারা ক্ষার হিসেবে কাজ করে। এখানে কিন্তু রিয়াকশন জিনিস ছিল, SN1 এর মধ্যে কোনটা বেশি দেখাইতে চায়, 3 ডিগ্রিগুলো না 2 ডিগ্রিগুলো, ওগুলো কিন্তু একটু ভালো করে পড়বা। যাই হোক, চলো গ্রিগনাট বিকারক কোনটা, এটা তো পান্তাভাত। আর MgX যেটা আছে সেটা হচ্ছে গ্রিগনাট বিকারক। দেন এই যে দেখো SN2 বিক্রিয়া সম্পর্কে তোমার কিছু জিনিস জিজ্ঞেস করা হয়েছে, তাহলে এটা কোনটা আনসার হবে দেখো তো? SN2, SN2 কি 2 ধাপে সম্পন্ন হয়? না, SN2 এক ধাপে সম্পন্ন হয়। তাহলে এখানে 3 নাম্বার হবে না, তাহলে বাকি 2টা হবে, কারণ এখানে ডাবল ডাবল অপশন। তাহলে এখানে কোনটা হবে আনসার? 1 এবং 3 হবে। ঠিক আছে, আচ্ছা এবারে যাই SN1 বিক্রিয়া। এখানে কি তৈরি হয় বলো তো? এখানে SN1 এর ক্ষেত্রে কিন্তু তোমার আমাদের খেয়াল করে দেখো, SN1 এর ক্ষেত্রে বিক্রিয়াটা 2 ধাপে ঘটে। এখানে কিন্তু অবস্থান জটিল যৌগের সৃষ্টি হয় না। হ্যাঁ, এটা ঠিক আছে। বিক্রিয়ার জ্যামিতিক গঠন কাঠামো অপরিবর্তিত থাকে। হ্যাঁ, এটাও ঠিক আছে। তাহলে এখানে কোনটা আনসার হবে? এখানে আনসার হবে সি, সবগুলা। তাহলে এখানে আনসার হবে কোনটা? সবগুলা। ওকে, ঠিক আছে। তারপরে যাই, SN1 বিক্রিয়া তাহলে কয় ধাপে ঘটে? ওই যে 2 ধাপে ঘটে। SN1 বিক্রিয়া কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটবে। ঠিক আছে, SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে। তারপরে যাই আসো, বিক্রিয়াটিতে কোন কৌশল সংঘটিত হয়েছে? দেখো যে এটা কয় ডিগ্রি RX? এটা 3 ডিগ্রি RX, রাইট? তো 3 ডিগ্রি RX হলে SN1 হয় না SN2 হয়? 3 ডিগ্রি RX হলে কোনটা হয়? ওকে, ভেরি গুড, SN1 হয়ে থাকে, ভেরি গুড। 3 ডিগ্রি RX হলে কিন্তু এটা SN1 হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাই। বলছে কি, কোন অ্যালকাইল হ্যালাইডটি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয় হবে কোনটা? ওই 1 ডিগ্রি বা 0 ডিগ্রিগুলা। তাহলে দেখো 1 ডিগ্রি এখানে কোনটা আছে? 1 ডিগ্রি এখানে কোনটা আছে? এটা তো 3 ডিগ্রি। তাহলে এখানে অপশন হবে ডি নাম্বারটা। আচ্ছা বুঝো নাই? একটু তুমি তাহলে কোনটা একটু দাগায় রাখো, তাহলে তুমি কোন টপিকটা দাগায় রাখবা? SN1 আর SN2 একটু তুমি এইটা দেখে রাখো। তাহলে SN1 আর SN2 ক্লাস শেষ একটু দেখে নিও, ডিটেলসে দেখে নিও, কারণ এটা কিন্তু ডিটেলসেই পড়া লাগবে। কয় ধাপে হয়, তারপরে তোমার কোনটাতে অবস্থান জটিল অবস্থা তৈরি হয়, কোনটাতে হয় না, তারপরে কোনটার প্রতি বেশি সে মানে সক্রিয়শীল, এটা একটু দেখে নিবা ভালো করে, কেমন? তাহলে SN2 নর্মালি কার ক্ষেত্রে বলতো? ওই যে আমাদের 1 ডিগ্রি বা 0 ডিগ্রি বেলায়। যেমন এখানে যদি আমরা লক্ষ্য করে দেখি, এটা এটা তো 3 ডিগ্রি, তাহলে এটা হবে না। বাট এটা একটু দেখো, ওই আমরা যদি লক্ষ্য করে দেখি আমরা, এই যে CH3, CH2, CH, CH3, তারপর এখানে Br, দেখো এটা কিন্তু 2 ডিগ্রি। ওকে, আচ্ছা 3 ডিগ্রি যেহেতু হচ্ছে না, তাহলে 2 ডিগ্রিটা কিন্তু দেখাইতে পারে। আগেরটা বুঝো নাই? আগেরটা দেখো, এই যেটা 3 ডিগ্রি RX, কারণ এখানে এখানে একটা সি হবে, বুঝছো? এখানে একটা সি হবে, সেই সি এর সাথে 3টা CH3 আছে। ওকে, দেখো SN2 এই বিক্রিয়াটার জন্য কোনটা অধিক উপযুক্ত? তাহলে এটা কোনটা হবে অপশন? SN2 এর জন্য ওই 1 ডিগ্রিগুলা বা 0 ডিগ্রিগুলা, এটা হচ্ছে তোমার অধিক উপযোগী। ঠিক আছে, আচ্ছা
ক্লোরোফর্ম উন্মুক্ত রাখলে কি হয়, ক্লোরোফর্মকে তুমি যদি বাতাসের মধ্যে রাখো তখন বাতাসের সাথে বিক্রিয়া করে সে কি তৈরি করে বলো তো, ফসজিন গ্যাস তৈরি করে। কেমন? তাহলে সে কি তৈরি করবে, ফসজিন গ্যাস তৈরি করবে। ওকে, আচ্ছা তারপরে যাই, CH3MgX এর সাথে নিচের কোন যৌগের বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হয়? আচ্ছা খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আমরা একটা জিনিস তোমাদেরকে পড়াইছিলাম, একটু মনে আছে কিনা দেখো, আমি তোমাকে একটু এখানে নোট করে দিয়ে আসো। দেখো ধরো তুমি গ্রিগনাট বিকারককে নিছো, এর সাথে তুমি যদি কাকে বিক্রিয়া করো, মিথানেলকে বিক্রিয়া করো, মিথানেল, তাহলে এখান থেকে তুমি কয় ডিগ্রি অ্যালকোহল পাও? মনে আছে 1 ডিগ্রি অ্যালকোহল পাইতা। এখান থেকে তুমি কি পাইতা, 1 ডিগ্রি অ্যালকোহল পাইতা। দেন তুমি যদি এই গ্রিগনাট বিকারকের সাথে তুমি যদি ইথানলকে বিক্রিয়া মানে মিথানল বা অন্য অ্যালডিহাইডকে বিক্রিয়া করো, তুমি যদি এখানে অন্য অ্যালডিহাইডকে বিক্রিয়া করো, অন্য অ্যালডিহাইডকে বিক্রিয়া করো, তাহলে এখান থেকে তুমি কি পাইতা, 2 ডিগ্রি অ্যালকোহল পাইতা। আর তুমি যদি এই গ্রিগনাট বিকারকের সাথে একটা কিটনকে বিক্রিয়া করো, কিটন, তাহলে এখানে কি উৎপন্ন হবে, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এইটা কি মনে আছে তোমাদের? একটা ফ্লো চার্ট তোমরা শিখে আসার কথা, এটা কি পড়ছো তোমরা এই ফ্লো চার্টটা? এটা কি পড়া হয়েছে? হ্যাঁ, ওকে, তাহলে দেখো এবার তো তুমি পারবা। কোয়েশ্চেন করছি কি, আইসোপ্রোপানল, আইসোপ্রোপানল এটা কয় ডিগ্রি অ্যালকোহল বলতে পারবা? আইসোপ্রোপানল এটা কয় ডিগ্রি অ্যালকোহল? আইসোপ্রোপানল এটা কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল না? দেখো প্রোপানল মানে এখানে 3 কার্বন থাকবে, আর আইসোপ্রোপানল মানে হচ্ছে এটা, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল তুমি কোত্থেকে পাবা? মিথানেল থেকে তো না, তাহলে এখানে অবশ্যই অন্য অ্যালডিহাইড, তার মানে বি নাম্বার, অর্থাৎ তোমাকে ইথানলকে বিক্রিয়া করাইতে হবে। ঠিক আছে, আচ্ছা গুড। তারপর চলো নেক্সটে যাই, C2H5OH, তার মানে ইথানল জারিত হয়ে একটা তৈরি হয় জেট, যা C2H5OH এর সাথে এস্টার প্রস্তুত করতে পারে। তাহলে জেড জিনিসটা কি সেটা তোমার জিজ্ঞেস করা হয়েছে, বা এটা তো একদম পান্তাবাদ। খেয়াল করো, বলো তো এই ইথানলের সাথে কে বিক্রিয়া করে এস্টার তৈরি করে? ইথানলের সাথে কে বিক্রিয়া করে এস্টার তৈরি করে? তুমি বলবা সেটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। সেটা কি অ্যাসিড? জৈব অ্যাসিড। তাহলে অবশ্যই এই জ্যাডটা হচ্ছে জৈব অ্যাসিড, কারণ জ্যাডই তো এটার সাথে বিক্রিয়া করে এস্টার তৈরি করছে। তাহলে জৈব অ্যাসিড এখানে কোন অপশনে আছে? বি নাম্বার অপশনে আছে। দেখো তো এটা বুঝতে পারছো কিনা এই কোয়েশ্চনটা? এখানে ফার্স্টে কোয়েশ্চন করছে C2H5OH জারিত হয়ে জ্যাড তৈরি করে, তাহলে জ্যাডটা জৈব অ্যাসিড যেটা C2H5OH এর সাথে বিক্রিয়া করে আবার এস্টার তৈরি করতে পারে। তাহলে জৈব অ্যাসিড, এটা যেহেতু 2 কার্বনের, 1 ডিগ্রি, মনে আছে কিনা দেখো, 1 ডিগ্রি অ্যালকোহলে যখন তুমি জারণ করো তখন কিন্তু কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, বাট 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করা হলে একটা কার্বন কমে, আর 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করা হলে 2টা কার্বন কমে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, চলো নেক্সটে চলে যাই আসো আমরা। বলো ফেনল এবং অ্যালকোহল দুইজনের জন্য কোনটা সত্যি? দুইজনে কিন্তু কি করতে পারে বলতো, PCl5 এর সাথে কিন্তু তারা দুজনেই বিক্রিয়া করে। ফেনল এবং অ্যালকোহল যেটা আছে দুজনে কি করতে পারে, PCl5 এর সাথে বিক্রিয়া করতে পারে। অপশন কি লিখছো? অপশন 2 আর অপশনে 2C-টাই আনসার বি। আচ্ছা হ্যাঁ, অপশনে যদি 2 কার্বন, মানে এখানে যদি 2 কার্বন, অপশনও 2 কার্বনটাই আনসার হবে। ঠিক আছে, আচ্ছা দেখো লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে কোনটা? মনে আছে তাৎক্ষণিক বিক্রিয়া করে কোনটা? 3 ডিগ্রি অ্যালকোহল যেগুলা, তারা লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে। 2 ডিগ্রিটা ওই 5 থেকে 10 মিনিট সময় নেয়, 3 ডিগ্রিটা 1 ডিগ্রিটা নর্মালি বিক্রিয়া করে না, দীর্ঘক্ষণ উত্তপ্ত করতে হয়। তাহলে এখানে আনসার কোনটা হবে? তাৎক্ষণিক বিক্রিয়া যেহেতু লিখছে তাহলে অবশ্যই এটা 3 ডিগ্রি অ্যালকোহল হবে। তাহলে দেখো 3 ডিগ্রি অ্যালকোহল এখানে কোনটা? তাহলে তোমার দায়িত্ব এখানে খুঁজে বের করা 3 ডিগ্রি অ্যালকোহল এখানে কোনটা। তাহলে খেয়াল করে দাও 3 ডিগ্রি অ্যালকোহল এখানে কোনটা হবে? 3 ডিগ্রি অ্যালকোহল, এটা তো সব লিখতে হবে, বিউটান 1 অল, এটা হওয়ার কথা না, কারণ 3 ডিগ্রি ক্ষেত্রে শাখা পোশাখা থাকবে, হয় এটা হবে নাহলে ওইটা হবে, বাট এটা হওয়ার চান্স কম, কারণ এখানে 1 নম্বরে অল যুক্ত। চলো এটা দিয়ে চেক করে দেখে আসো। তাহলে ফার্স্ট অফ অল প্রোপেন, তার মানে 3 কার্বন থাকবে। 2 মিথাইল, তার মানে এখানে CH3 থাকবে। 2 অল, তার মানে এখানে OH থাকবে। হ্যাঁ এটা হবে, তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে আনসার কোনটা? ডি। সবসময় মনে রাখবা 3 ডিগ্রি হইলে বা 2 ডিগ্রি হইলে তারা কার্যকরী মূলকগুলো লাস্ট নর্মালি 1 নম্বরে থাকে না, 2 নম্বরেই থাকে, 2 বা 3-এ থাকে। ঠিক আছে, আচ্ছা ওকে, চলো নেক্সটে চলে যাই। লুকাস বিকারক
কোনটির সাথে বিক্রিয়া করে না? লুকাস বিকারক কি করতে চায় না বলতো? নর্মালি ওই আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল যেগুলা সেগুলোর সাথে কিন্তু কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করতে চায় না। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে সেটাই তুমি আনসার দাগা দিবা। দেন এখানে তাহলে আমাদের কি উৎপন্ন হবে? দেখো এটা আমাদের গ্রিগনাট বিকারক, এটা আমাদের গ্রিগনাট বিকারক। তাহলে এটা তুমি এখানে অ্যালডিহাইডকে নিচ্ছ, তাহলে তাহলে এখানে কি উৎপন্ন হবে? এটা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে না? তাহলে এখানে কি তৈরি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তাহলে এখানে যে পিটা আছে সেটা কি? পি হচ্ছে তোমার কাছে এখানে 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, দাঁড়াও একটা সেকেন্ড, না এখানে একটু ভেঙে ভেঙে তাহলে লিখতে হবে। তাহলে এখানে যদি লিখতে চাই আমরা একটু, তাহলে বিক্রিয়াটা ভেঙে ভেঙে লেখাই। দাঁড়াও, CH3 আছে না, CH3 তারপরে CHO, তো ডাইরেক্ট অ্যাকচুয়ালি এখানে এটা অ্যাকচুয়ালি 2 ডিগ্রি অ্যালকোহল, এটা অ্যাকচুয়ালি 2 ডিগ্রি অ্যালকোহল। কিউটা কেমনে আমি তোমাকে দেখাচ্ছি। কিউটা হচ্ছে তোমার 2 ডিগ্রি, কারণ এখানে পুরো বিক্রিয়াটাকে লিখছে, পুরো বিক্রিয়াটাকে ফ্লো চার্ট আকারে লিখছে। দেখো CH3, তারপর এটা কি সি ডাবল বন্ড, এটা হচ্ছে তোমার H, এর সাথে তুমি কাকে বিক্রিয়া করাচ্ছ? CH3, তারপর হচ্ছে MgBr কে বিক্রিয়া করাচ্ছ। তাহলে এখানে কি হবে বলো তো? এখানে এই জায়গায় যেটা আসবে তোমার কাছে এখানে চলে যাবে, এখানে এখানে যুক্ত হবে। দেখো এরকম CH3 থাকবে এখানে, C থাকবে এখানে, H থাকবে এখানে, ও এর সাথে MgBr এসে যুক্ত হবে, আর এই CH3টা এখানে এসে যুক্ত হবে। দেন তুমি যখন এটাকে পানির মধ্যে চালনা করবা, পানি, তখন এখানে কি হবে? এই MgBrটা OH কে নিয়ে গিয়ে ওই MgOHBr তৈরি করবে, আর হাইড্রোজেনটা এখানে MgBr এর জায়গায় বসে যাবে। বুঝো না? আচ্ছা আমি নতুন বিষয়টা দেখাই। এটা 2 স্টেপের বিক্রিয়া, আর কিছুই না। চলো আমি তোমাকে দেখাই, নতুন বিষয়টা একটু করে দেখাই। ধরো ওই যে ফার্স্টে কি নিচ্ছ? এখানে CH3 কে নিছো, দেন সি ডাবল বন্ড ও কে নিছো, আর এখানে H কে নিছো, আর এখানে নিছো CH3, এখানে নিছো MgBr কে নিছো। তো প্রথম স্টেপে আগে কি হবে বলো তো? এখানে প্রথম স্টেপে যে ঘটনাটা ঘটবে, এই যে আমাদের CH3 এখানে আছে, এই যে সি ডাবল বন্ড ভেঙে একটা সিঙ্গেল বন্ড হবে, আর এখানে কি যুক্ত হবে? MgBrটা এসে এখানে যুক্ত হবে, আর এখানেতে H আছে, আর এই কার্বন এসে ওই যে CH3টা যুক্ত হবে, এই CH3টা, এটাকে তুমি পি বলতেছো। আর দেন এটার মধ্যে তুমি যদি পানি চালনা করো, ধরো এই যৌগটার মধ্যে তুমি যদি পানি চালনা করো, এই যৌগটার মধ্যে তুমি যদি পানি চালনা করো, HOH দিলাম, পানিকে এইভাবে দেখালাম, তাহলে কি হবে? তখন এই MgBrটা OH কে নিয়ে গিয়ে পানির MgOHBr তৈরি করবে, আর এখানে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা OH এখানে বসে যাবে। তাহলে CH3, তখন C, এখানে OH, এখানে H, আর নিচে থাকবে CH3। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কিউ। তাহলে এটা কোনটা হবে? এই যে দেখো, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কাছে এখানে কিউ, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল এখানে দেখো কোন অপশনে আছে? 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এখানে সি নাম্বার অপশনটাতে আছে। দেখো সি নাম্বার অপশনটা 2 ডিগ্রি অ্যালকোহল। দেখো তো এটা বোঝা গেছে কিনা? নেট কি প্রবলেম করতেছে? একটু দাঁড়াও তো, নেট আমার এখানে ফেজ না, এখন ঠিক আছে, ঠিক আছে। সি, সি হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, না নেট এখন ঠিক আছে, নেট এখন ঠিক আছে। চলো নেক্সটে চলে যাই, আসো। নেক্সট দেখো, PCl5 এবং ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হয়? আচ্ছা, তাহলে PCl5 দেখো, ইথাইল অ্যালকোহল, তার মানে CH3, CH2OH, এর সাথে যদি আমি কাকে বিক্রিয়া করাই? PCl5 কে বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে? এখানে হচ্ছে আমাদের পকল 3 তৈরি হয় একটা, দেন তোমার একটা HCl তৈরি হয় আমাদের কাছে এখানে একটা, আরেকটা কি তৈরি হয়ে যায়? CH3, CH2Cl তৈরি হয়ে যায়, ইথাইল ক্লোরাইড তৈরি হয়ে যায়। তাহলে এখানে কি তৈরি হয়ে যায়? বি নাম্বার, ইথাইল ক্লোরাইড। এগুলো তোমরা পড়ে আসছো সবাই, এটা কি বুঝতে পারছো? ইথাইল ক্লোরাইড, এটা কি পড়ছো? ইথাইল ক্লোরাইড তৈরি হয়েছে। দেখো এই যে POCl আর HCl তৈরি হয়েছিল। ভেরি গুড, ঠিক আছে। তারপরে যাই আসো আমরা। দেখো বলছে কোনটা আয়োডোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে। আচ্ছা ভাই, আয়োডোফর্ম বিক্রিয়া প্রদর্শন করার শর্তগুলো তোমাদের মনে আছে? কারা কারা আয়োডোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে? আয়োডোফর্ম বিক্রিয়া প্রদর্শন করার শর্তগুলো কি তোমাদের মনে আছে? আয়োডোফর্ম বিক্রিয়া প্রদর্শন করার শর্তগুলো, কারা কারা আয়োডোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে? যদি
কোনো একটা কার্বনের মূলক থাকে, তার সাথে যদি CH3 যুক্ত থাকে, তাহলে অবশ্যই সে আয়োডোফর্ম বিক্রিয়া দেখাবে। অথবা এমন যদি যৌগ থাকে যেটাকে আমরা জারণ করলে, যেটাকে কি করা হয়, যদি জারণ করি তাহলে যদি কার্বনের মূলকের সাথে CH3 থাকে, তাহলে সেটা কি করবে বলতো, আয়োডোফর্ম বিক্রিয়া দেখাবে। ঠিক আছে? আচ্ছা, তো সেই হিসাব করলে এটাকে যদি জারণ করা হয়, দেখবা এটা কিন্তু কি দেখাচ্ছে আমাদের এখানে, এটা কিটন হয়ে যাবে। তো কিটন হয়ে গেলে সেটা কিন্তু কি দেখাবে, আয়োডোফর্ম বিক্রিয়া দেখাবে। তাহলে সি হচ্ছে তোমার কাছে এখানে আনসার। বুঝতে পারছো? আচ্ছা, দেখো এটা বোঝা গেছে কিনা। এটা কিন্তু আনসার হবে না। কেন আনসার হবে না? কারণ এখানে এটার সাথে কিন্তু এইটা যুক্ত পুরোটা। ওকে, আচ্ছা, আর এটাকে যদি জারণ করো তাহলে তুমি এখানে কি পাবা, তুমি এখানে অ্যালডিহাইড পাবা। সেখানে কিন্তু আবার মিথানল, মানে জারণ, মানে মেইনলি শর্তটা কি হয়, মেইন যৌগে কার্বনিলের সাথে মিথাইলমূলক থাকতে হবে, অথবা এমন যৌগ নিতে হবে যেটাকে যদি জারণ করো তাহলে কি হয়, ওই যে কার্বনিলের সাথে যেন CH3 থাকে। যেমন তুমি যদি এই যৌগটাকে জারণ করো তাহলে তুমি এখানে কি পাবা, যা এটা তো 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন পাবা। আর সেই কিটোনে তুমি কি পাবো বলো তো, এই কার্বনের মূলকের সাথে CH3 যুক্ত পাবা। তাহলে এটা আয়োডোফর্ম বিক্রিয়া যেন দেখাবে। বোঝা গেছে এটা? দেখো তো এটা বুঝতে পারছো কিনা। এটা আয়োডোফর্ম বিক্রিয়া দেখাবে। ঠিক আছে, তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছে কোন যৌগটার স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হয়ে থাকে। নর্মালি যেটা মনে রাখবা, ইথারের স্ফুটনাঙ্ক অনেক কম হয়, কারণ ইথারে হাইড্রোজেন বন্ধন থাকে না। কারণ ইথারে কি থাকে না, হাইড্রোজেন বন্ধন থাকে না। তাহলে ইথার যেটা আছে এটা আনসার দেখাবা, এখানে হাইড্রোজেন বন্ধন থাকে না। ওকে, তারপরে যাই আমরা। আসো, ফেলিং দ্রবণের সাথে কোনটা বিক্রিয়া করে? আচ্ছা, ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে নর্মাল। ফেলিং দ্রবণ, এই পরীক্ষাটা আমরা কেন করি, টলেন্ট বিকারক পরীক্ষা, ফেলিং দ্রবণ পরীক্ষা, আমরা সবাই জানি অ্যালডিহাইড যেগুলো আছে তারা ফেলিং দ্রবণ পরীক্ষা কিন্তু দেয়, বাট কিটোন কিন্তু ফেলিং দ্রবণ পরীক্ষা দেয় না। এটা একটা পার্থক্যকরণ। বাট কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, যদিও সে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে সে ফেলিং দ্রবণ পরীক্ষাটা দিবে। সেটা কোনটা? সেটা হচ্ছে এটা, মিথানোয়িক অ্যাসিড। কেন দিবে এটা? তুমি যদি লক্ষ্য করে দেখো মিথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচার, তাহলে C ডাবল বন্ড ও, এখানে O, তারপর এখানে হচ্ছে আবার H, তারপর এখানে কিন্তু H। তুমি যদি এই অংশটা দেখো, এটা কিন্তু দেখতে অ্যালডিহাইডের মূলকের অংশ। তো যেহেতু অ্যালডিহাইড মূলকের অংশ, তাই এটা ফেলিং দ্রবণ দিবে। কেমন? যদিও দেওয়া উচিত না কার্বক্সিলিক অ্যাসিডের, বাট একটা কার্বক্সিলিক অ্যাসিড যেটা ফেলিং দ্রবণ পরীক্ষা দেয়। দেন কোনটা সিলভার দ্রবণ পরীক্ষা দিবে? নিশ্চয়ই আমরা জানি অ্যালডিহাইড যেগুলো আছে তারাই কিন্তু সিলভার দ্রবণ পরীক্ষা এবং ফেলিং দ্রবণের পরীক্ষা দিয়ে থাকে। চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছে এই দুটার মধ্যে পার্থক্য করবো কিভাবে। দেখো, একটা হচ্ছে কি আছে এখানে, অ্যালডিহাইড আছে, একটা আছে কিটোন। অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য করবো কি দিয়ে? ফেলিং দ্রবণ দিয়ে। অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য করবো কি দিয়ে? ফেলিং দ্রবণ দিয়ে আমরা করবো এখানে। তারপরে যাই, নিচের কোন যৌগটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে অদক্ষেপ দিবে? যেটা অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড কোন অপশনে আছে? দেখো CHO। দেখো অ্যালডিহাইড কোন অপশনে আছে? এই CHO। এই দেখো এখানে CHO আছে, অ্যালডিহাইড। ঠিক আছে, তারপর কোন যৌগটি অ্যালডোল বিক্রিয়া দিবে? অ্যালডোল বিক্রিয়া দেওয়ার কি শর্ত ছিল? অ্যালডোল বিক্রিয়া দেওয়ার ওই যে আমাদের আলফা হাইড্রোজেন থাকতে হয়, এরকম একটা শর্ত ছিল আমাদের এখানে। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কোনটা দিবে এখানে বলো তো? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে হচ্ছে আমাদের এইটা। এটা একটু করে পড়বা, অ্যালডোলটা একটু করে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা পড়বা, আর হচ্ছে কেনিজেরোটা পড়বা, কেনিজেরো। এই দুটা থেকে কোয়েশ্চন থাকে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া আর কেনিজেরো বিক্রিয়া, এই দুটা থেকে কোয়েশ্চন থাকে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ আলফা হাইড্রোজেন থাকতে হবে। ঠিক আছে, ভেরি গুড। কোনটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় না? তাহলে এখানে আমাকে জিজ্ঞেস করছে কোনটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। এটা কোনটা হবে? কোনটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না? যেখানে আলফা হাইড্রোজেন থাকবে না। তাহলে খেয়াল করে দেখো, এই যে এইখানে CHO, এটা হচ্ছে মেইন কার্যকরী মূলক। তাহলে এটা হচ্ছে আমার আলফা কার্বন। তাহলে এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে? আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। তো যেহেতু আলফা হাইড্রোজেন নাই, তাহলে এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। ওকে, আচ্ছা। দেন অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য করার জন্য কোনটা ব্যবহার করি আমরা? ফেলিং দ্রবণকে ব্যবহার করি। দেখো তো বুঝছো কিনা। অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য করার জন্য আমরা কাকে ব্যবহার করি? ফেলিং দ্রবণকে ব্যবহার করি। কোনটা কেনিজারো বিক্রিয়া দেয় না? দেখো কেনিজারি বিক্রিয়া কারা দিবে? যাদের আলফা হাইড্রোজেন নাই। তো খেয়াল করে দেখো, এর তো আলফা হাইড্রোজেন আছে, তাহলে এ কি কেনিজারো বিক্রিয়া দিবে? কেনিজারো বিক্রিয়া কারা দেয়? কেনিজারো বিক্রিয়া
যাদের আলফা হাইড্রোজেন থাকে না, তারা কেনিজারে বিক্রিয়া দেয়। বাট বলছে কেনিজারে বিক্রিয়া দিবে না কোনটা? তাহলে যার আলফা হাইড্রোজেন আছে। দিবে না হচ্ছে আলফা হাইড্রোজেন আছে যার। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা একজন বলছো C6H5, এটা একটা অ্যানালাইসিস করে দেখান। ওকে, অ্যানালাইসিস করে দেখাচ্ছি, আসো এটা দেখি। এখানে দেখো, এখানে যদি তুমি লক্ষ্য করে দেখো CHO, খেয়াল করো, এটা হচ্ছে তোমার মূল কার্যকরী মূলক, এইটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনে কি কোনো আলফা হাইড্রোজেন আছে বলো তো? এখানে কি কোনো ধরনের আলফা হাইড্রোজেন আছে? আনসার হচ্ছে এখানে আলফা হাইড্রোজেন নাই, কারণ এই হাইড্রোজেনের পরিবর্তে CHO চলে আসছে। তাহলে আলফা হাইড্রোজেন নাই, তাহলে এটা কেনিজারও বিক্রিয়া দিবে। বাট এটা কিন্তু কি হবে না বলো তো তোমার কাছে? এখানে কিন্তু আমাদের আমাদের এখানে এই জিজ্ঞেস করছে কেনিজারও বিক্রিয়া দেয় না কোনটা, তাহলে যেটাতে আলফা হাইড্রোজেন থাকবে সেটা দিবে না। এখানে আলফা হাইড্রোজেন নাই। ওকে, কোন যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে? কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। এই যে দেখো, এখানে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি দেখি, এই যে আমাদের কার্বনের মূলক, এই কার্বনের মূলকের সাথে দেখো এখানে CH3 যুক্ত আছে। তাহলে এটা কিন্তু কি দিবে বলো তো? এটা কিন্তু তোমার কাছে আমাদের এখানে এই আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। আর এটা অবশ্যই অ্যালডিহাইড কিটোন বা অ্যালকোহল হইতে হবে, এগুলো তো হবে না, কারণ এগুলো অ্যামিনের মধ্যে, অ্যামাইডের মধ্যে পড়ে গেছে এগুলো। ওকে, আর এটা কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা যাই হোক, দেখো এই পরিবর্তনের জন্য কোন বিকারকটি প্রয়োজন? দেখো এখানে মেইনলি পরিবর্তনটা হয়েছে CO থেকে CH2 তে কনভার্ট হয়েছে। ভাই এটা কোন পরিবর্তন হয়? এটা ক্লিমেনসন বিজারণ হয় না বলো তো? এই CO থেকে এটা কোথায় পরিবর্তন হয়? ক্লিমেনসন বিজারণের মাধ্যমে হয়। এখন ক্লিমেনসন বিজারণে কোনটা ইউজ করে থাকি আমরা? ওই জিঙ্ক অ্যামালগাম এবং HCl। ক্লিমেনসন বিজারণ আমরা কোনটা ব্যবহার করি? এই যে আমাদের জিঙ্ক অ্যামালগাম এবং HCl। দেখো এটা বোঝা গেছে কিনা? বি নাম্বার আনসার। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, বি নাম্বার হচ্ছে তোমার আনসার। ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ, তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে? কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া কারা কারা দেয় ভাই? কেন্দ্রাকর্ষী, খেয়াল করে দেখো, এই যে যাদের কার্বনের মূলক থাকে তাদের এখানে কি হয়? তাদের এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি। এর ফলে কি হয়? অক্সিজেন ইলেকট্রনকে নিজের দিকে টান দিবে, তাহলে এটা আংশিক নেগেটিভ, এটা আংশিক পজিটিভ হবে। তাহলে এখানে কেউ এসে একজন যুক্ত হবে, বাট কে যুক্ত হবে? যে নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, নেগেটিভ চার্জ যুক্তকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি থাকি তোমার হচ্ছে আমাদের এই যে নিউক্লিওফাইল, রাইট? তো নিউক্লিওফাইলকে আমরা বলি কেন্দ্রাকর্ষী। তাহলে এটা হচ্ছে নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী, সে পজিটিভের সাথে যুক্ত হচ্ছে। তাহলে যুক্ত হওয়া মানে সংযোজন। তাহলে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া কারা দিবে? যাদের কার্বনের মূলক থাকবে, অর্থাৎ এই যে এই যৌগটা। দেখো তো বুঝছো কিনা? ওকে, ভেরি গুড। তারপর এসিটন বিজারিত হয়ে কি উৎপন্ন করে? দেখো এখানে যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করে দেখি, এসিটনকে আমরা নিচ্ছি, এসিটন হচ্ছে কিটন, মানে প্রোপানন আর কি। আচ্ছা, এটাকে বলছে বিজারিত হয়ে। আচ্ছা, বিজারণ যদি আমরা করি, এটাকে বিজারণ করা মানে হাইড্রোজেন যোগ করা। তাহলে অক্সিজেনের সাথে হাইড্রোজেন যোগ হয়ে কি উৎপন্ন হবে এখানে বলো তো? এখানে অ্যালকোহল তৈরি হবে যদি হাইড্রোজেন যুক্ত হয়। তাহলে এখানে CH3, তারপরে তোমার কাছে এখানে আমাদের আছে, এটা হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে CH, এটা হয়ে যাবে CH3, এটা হয়ে যাবে OH হয়ে যাবে। তাহলে এটা অ্যালকোহল হয়েছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল তৈরি হবে। তাহলে কি তৈরি হবে? এখানে আইসোপ্রোপাইল অ্যালকোহল তোমার কাছে তৈরি হবে। অ্যারাল অ্যালকোহল কেন হবে? আইসোপ্রোপাইল অ্যালকোহল হবে, আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে? আচ্ছা, তারপর যাই, কোনটি শনাক্তকরণে 2,4-DNPH এটা ব্যবহার করা হয়? কোনটা শনাক্তকরণে? ওই যে আমরা পড়ে আসছিলাম কার্বনিল মূলক শনাক্তকরণে কি করা হয় বলতো? 2,4-DNPH টেস্ট করা হয়। তাহলে কার্বনিল মূলকটা হচ্ছে তোমার আনসার। এই যেটা, এটা কোনটা? এটা কোন পরীক্ষা ছিল? 2,4-DNPH টেস্ট। ওকে, কার্বনের মূলক শনাক্তকরণ এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে যাই, কোন অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি? দেখো একটা জিনিস, দেখো তোমাদের মনে আছে কি না, Cl এটা যত বেশি পরিমাণে যুক্ত হবে সেই অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। অ্যাসিডের মনে আছে কিনা দেখো, ব্যাখ্যাটা কার দিচ্ছি না, বাট তোমাদের তো নিশ্চয়ই মনে থাকার কথা। তাহলে দেখো কোনটার মধ্যে Cl বেশি? তাহলে এখানে Cl আছে 2টা, এখানে Cl আছে 1টা, তাহলে এটার তীব্রতা বেশি হবে, তো এখানে Cl বেশি আছে।
যত বেশি সিএল যুক্ত থাকবে তত বেশি সেটা তীব্র হবে। তারপর যাই, জৈব যৌগে সিওএইচ এই মূলকটা শনাক্তকরণ আমরা কোনটা ব্যবহার করে থাকি? ওই যে আমাদের এখানে সোডিয়াম বাইকার্বনেট, কারণ সেখানে কি উৎপন্ন হয়, এটার এইখানে দেখবা তুমি এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ওটা দেখে তুমি শনাক্তকরণ করতে পারবা সিওএইচ আছে কিনা নাই। আচ্ছা দেখো এখানে কি কোশ্চেন করছে, কি কোনটার অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল? একটা জিনিস দেখো তো, অ্যাসিড যত শক্তিশালী হবে, অ্যাসিডের শক্তি এটা যত বেশি হবে, অ্যাসিড থেকে তুমি কি পাও? অনুবন্ধী ক্ষারক পাবা, একটা হাইড্রোজেন বের করে ফেললে। তাহলে সেই অনুবন্ধী ক্ষারকের শক্তি, অ্যাসিড যত বেশি শক্তিশালী হবে সেই অনুবন্ধী ক্ষারকের শক্তি তত কম হবে। এটা এটা তো তোমরা নিশ্চয়ই পড়ে আসছো। কোন একটা অ্যাসিড সে যত বেশি শক্তিশালী হবে তার অনুবন্ধী ক্ষারকটা তত বেশি দুর্বল হবে। তাহলে আমাকে বলছে সবচেয়ে দুর্বল কোনটা? অনুবন্ধী ক্ষারক। তাহলে তোমাকে দেখতে হবে সবচেয়ে সবল অ্যাসিড কোনটা। সবচেয়ে সবল অ্যাসিড এখানে কোনটা হবে দেখো তো, এই যেখানে 3টা ক্লোরিন আছে, তাহলে সবচেয়ে সবল অ্যাসিড হবে তোমার কাছে এখানে আমাদের 4 নম্বর অপশনটা। দেখো তো এটা বোঝা গেছে কিনা, না বুঝলে আমাকে বলতে পারো। এটা কি তোমরা বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। তারপরে যাই, দেখো বলছে নিচের স্টারটাতে কোন হাইড্রোজেনগুলো সবচেয়ে বেশি অম্লীয়। খেয়াল করে দেখো, এই হাইড্রোজেনটার, এই কার্বনের হাইড্রোজেনগুলার এখানেও অক্সিজেনটা ইলেকট্রনকে টেনে নিয়ে যাবে, এখানেও ইলেকট্রনগুলোকে অক্সিজেনটা টেনে নিয়ে যাবে। ফলে এখানে এই কার্বনগুলোতে পজিটিভ চার্জ তৈরি হওয়া, এই কার্বনগুলোতে পজিটিভ চার্জ তৈরি হওয়া, তাই এখান থেকে হাইড্রোজেনটাকে বের করা খুবই সহজ। তাহলে এটা সবচেয়ে বেশি অম্লীয় কোনটা? 3 নম্বর কার্বনটা। ঠিক আছে, 3 নম্বর কার্বনটা সবচেয়ে বেশি অম্লীয়, কারণ এইটা দুইটা কার্বনের মূলকের মাঝখানে আছে, যেখানের মধ্যে আমরা সবাই জানি অক্সিজেনটা অধিক তড়িৎ ঋণাত্মক, তাই এখানে ইলেকট্রনটাকে সে নিজের দিকে টেনে নিয়ে আসে, ফলে এখান থেকে হাইড্রোজেন বের করাটা সহজ। তারপর আচ্ছা, এটা কি সবাই পড়ে আসছো যে এখানে ওই অ্যামিনের ক্ষারধর্মিতা, এটা একটু ভালো করে পড়বা, এই টপিকটা একটু ভালো করে পড়বা। অ্যামিনের ক্ষারধর্মিতা, এটা থেকে সবসময় মোটামুটি কোয়েশ্চেন আসে। ক্ষারধর্ম, এটার ক্রমটা, এটা ভালো করে পড়বা। কোন অ্যামিনটা সবচেয়ে বেশি ক্ষারধর্মী হয়, বুঝছো? এটা ভালো করে পড়বা, এটা থেকে কোয়েশ্চেন আসে ভালো করে। এটা কোনটা হবে আনসার বলো তো? আমরা সবাই জানি 2 ডিগ্রি অ্যামিন যেটা আছে, 2 ডিগ্রি অ্যামিন সে কিন্তু সবচেয়ে বেশি শক্তি, মানে সবচেয়ে বেশি কি হয়ে থাকে বলো তো? ক্ষারীয় হয়ে থাকে। তাহলে 2 ডিগ্রি অ্যামিনটা সবচেয়ে বেশি ক্ষারীয় হয়, তাহলে এটা হচ্ছে আনসার। তারপর 1 ডিগ্রি অ্যামিন, তারপর হচ্ছে লাস্টে NH3। ঠিক আছে, দেন 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন সমূহের পার্থক্য করা হবে কোনটার মাধ্যমে বলো তো? ওই যে অ্যামিনের সাথে আমরা কি করি? নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করাই। নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করানোর মাধ্যমে কিন্তু আমরা এই 3 ধরনের অ্যামিনকে আমরা কি করতে পারি? পার্থক্যকরণ করতে পারি। ঠিক আছে, এইটা একটু ভালো করে পড়বা, বিশেষ করে 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়াটা ভালো করে পড়বা। এখানে একটা অ্যালকোহল তৈরি হওয়ার ব্যাপার সেবার আছে। 1 ডিগ্রি অ্যামিন যেটা আছে সেটার বিক্রিয়াটাকে মুখস্থ করে ফেলবা, কারণ এখান থেকে অ্যালকোহল তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা তারপর যাই, যদি ইথাইল বেনজিনকে KMnO4 সাথে তাপ দেওয়া হয় তাহলে নিচের কোনটা তৈরি হবে? দেখো, ইথাইল বেনজিন, তাহলে বেনজিন নিছো, তার সাথে ইথাইলকে নিছো, তুমি এটাকে কি করতেছো? KMnO4 দিয়ে জারণ করতেছো। এখন KMnO4 হচ্ছে তীব্র জারক, তাহলে সে কি করবে? পুরা শিকলটাকে তোমার হচ্ছে COOH এ কনভার্ট করে দিবে। তাহলে এটা কোথায় কনভার্ট করছে? এখানে বেনজোয়িক অ্যাসিডে কনভার্ট করে দিবে। তাহলে কিসে পরিণত করবে বলো তো? এখানে বেনজোয়িক অ্যাসিডে পরিণত করবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাই। AlCl3 এর উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? তাহলে এটা কোন বিক্রিয়া বলো তো? ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন না? দেখো এটা কোন বিক্রিয়া? ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়াগুলো তাহলে একটু ভালো করে পড়বা, এটা থেকেও কিন্তু ভালো কোয়েশ্চেন আসে। ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, এটা ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। আর ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশনে কি উৎপন্ন হয় বলো তো? অ্যাসিটোফেনন তৈরি হয়ে থাকে। আমি আর বিক্রিয়াটা লিখে দিচ্ছি না, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশনে কি হয়? অ্যাসিটোফেনন তৈরি হয়ে থাকে। KMnO4 থাকলে কি অ্যাসিড তৈরি করে কিনা অল টাইম? দেখো এটা একটা তোমাকে আমি বলি, আমি মেইন ক্লাসে এটা তোমাদেরকে পড়াইছিলাম, সেটা হচ্ছে ওইখানে তুমি দেখবা অ্যালডিহাইডের জারণ নামের একটা টপিক আছে। অ্যালডিহাইডের জারণ, অ্যালডিহাইডকে দুইভাবে জারণ করা যায়। একটা হচ্ছে তুমি মানে তীব্র জারক দ্বারা, আর একটা হচ্ছে মৃদু জারক দ্বারা। মৃদু জারক দ্বারা জারিত করলে CHO তৈরি হয়, ওইখানে এরকম একটা ব্যাপার, মানে টলুইনের জারক ওগুলো দেখবা কেমন। মৃদু জারক দ্বারা তুমি যদি জারিত করো তাহলে CHO তৈরি হবে, আর যদি তীব্র জারক দ্বারা জারিত করো তাহলে COOH তৈরি হয়। আর KMnO4 হচ্ছে তীব্র,
সে ম্যাক্সিমাম টাইমই সিওএইচ তৈরি করে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, চলো এটা দেখে আসো। বল এটা কি বিক্রিয়া? এটা তো তোমরা পড়ে আসছো সবাই। এই যে জাকারিয়া, তুমি কি তোমার আনসার পাইছো? যদি তুমি ক্যামেনোফোর দিয়ে করো তাহলে তোমার সিওএইচ তৈরি হবে। এটা আনসার কি হবে বলো? এটা কোন বিক্রিয়া ছিল? এটা তো অনেক একটা কমন বিক্রিয়া। এটা কি রাইমার টাইমেন? রাইমার টাইমেন না। এটা কোন বিক্রিয়া ছিল বলো? এটা ছিল কোপ বিক্রিয়া। দুইটা বিক্রিয়া আছে, রাইমার টাইমেন এবং কোপ বিক্রিয়া, এগুলো একটু ভালো করে পড়বা। ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলে যাই। আমরা একদম শেষ দিকে চলে আসছি। দস্তার গুঁড়ার সাথে ফেনলকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? ওই যে বেঞ্জিন পাওয়া যায়। এটা একদম পান্তাভার টাইপের একটা বিক্রিয়া ছিল। ওকে, তারপর গ্যামাক্সিন, এটার সংকেত কি হয়ে থাকে জিজ্ঞেস করছে। লিন্ডেন বা গ্যামাক্সিন, এটার সংকেত কোনটা হয়ে থাকে? C6H6Cl6। গ্যামাক্সিনের সংকেত কোনটা? C6H6 এবং Cl6 হয়ে থাকে গ্যামাক্সিনের সংকেত। নিচের কোন বিক্রিয়া দ্বারা একটি নতুন নতুন কার্বন কার্বন বন্ধন গঠন সম্ভব? এটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। কারণ ফিডেলক্রাফট বিক্রিয়া যখন তুমি করো তখন এখানে কি হয়, ওইখানে ওই যে তোমার CH3 এসে যুক্ত হচ্ছে, তখন ওই বেঞ্জিনের কার্বনের সাথে সেই CH3 কার্বনের একটা নতুন বন্ধন গঠিত হচ্ছে। তাহলে ফিডেলক্রাফট বিক্রিয়ার মাধ্যমে কিন্তু তুমি নতুন 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 কার্বন কার্বন বন্ধন গঠন করতে পারবা। এটা কি বুঝতে পারছো কিনা একটু দেখো তো। ফিডেলক্রাফট বিক্রিয়ার মাধ্যমে কিন্তু কি করা যায়? নতুন কার্বন কার্বন বন্ধন গঠন করা যায়। এটা কি বোঝা গেছে? ফিডেলক্রাফট বিক্রিয়া, কারণ ওইখানে যখন CH3 এসে যখন যুক্ত হবে তখন বেঞ্জিনের কার্বনের সাথে CH3 কার্বনের মধ্যে একটা বন্ধন গঠিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা কোন যৌগটি ক্ষারীয় ক্যামেনোফোরের সাথে বিক্রিয়া করে না? মনে রাখবা বেনজিন এ কিন্তু ক্ষারীয় ক্যামেনোফোরের সাথে বিক্রিয়া করবে না। বেনজিন কিন্তু কি করে না? ক্ষারীয় ক্যামেনোফোরের সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে, আচ্ছা তারপর যাই। বেনজিনের নাইট্রেশনের জন্য কোনটা দরকার? নাইট্রেশনের জন্য কোন নাইট্রেশনের জন্য কাকে দরকার? নাইট্রেশনের জন্য কাকে দরকার? নাইট্রেশনের সময় আমরা কাকে ইউজ করি? ওই যে HNO3, খেয়াল করে দেখো HNO3 আর H2SO4 ইউজ করি আমরা, বাট ওইখান থেকে তো NO2 প্লাস তৈরি হয় একটা, এটাকে লাগবে। নাইট্রেশনের জন্য কি লাগে বলো তো? NO2 প্লাসকে লাগে। ঠিক আছে, আচ্ছা মানে ইউজ তো করি আমরা HNO3, ফার্স্ট স্টেপে এটা ভেঙে যায় না? ফার্স্ট স্টেপে তো ভেঙে যায়, ভেঙে দেওয়ার পর তখন এখানে কিন্তু NO2 প্লাস আমার লাগে। ওকে, দেন কোন যৌগকে NOH সহযোগে উত্তপ্ত করার পরে সেখানে সাদা ধোঁয়া তৈরি হয়? কোন যৌগকে যদি আমি কি করি, NaOH সহযোগে যদি উত্তপ্ত করি তাহলে সেখানে সাদা ধোঁয়া তৈরি হবে? দেখো এখানে আমি যদি কি করি, এটাতে যদি আমি NaOH দিই তাহলে কি হবে? এখানে এখানে আমাদের একটা NH3 তৈরি হবে, আর NH3 কিন্তু সাদা NH3 H3 এর সাথে বিক্রিয়া করে সাদা ধোঁয়া তৈরি করতে পারে। ওকে দেখো আমি তোমাকে দেখাই এখানে বিক্রিয়াটা কি হবে জানো? এই যে দেখো ফার্স্ট একটা দেখো, ধর এখানে কি আছে? এখানে আছে CO অ্যামাইড আছে, এখানে NH2। ধরো কথার কথা এখানে তুমি কি দিলা? NaOH কে দিলা, তাহলে এখানে কি পাবা তুমি? COONA পাবা, তারপর এখানে পেয়ে যাবা তুমি NH3 পেয়ে যাবা। এই যে NH3 দেখতেছো, এটাকে তুমি যদি H3 এর সাথে বিক্রিয়া করাও তাহলে সেখানে কি তৈরি হবে? সাদা ধোঁয়া তৈরি হবে। NH3 কে H3 এর সাথে বিক্রিয়া করলে সাদা ধোঁয়া তৈরি হবে। তুমি যদি কি করে এখানে ফার্দার যদি এটাকে H3 এর সাথে বিক্রিয়া করাও তাহলে সেখানে সাদা ধোঁয়া তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা তারপর যাই। অনাদ্র LCl3 এর উপস্থিতিতে বেনজিনের সাথে বেনজোইল ক্লোরাইডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। দেখো খেয়াল করে দেখো, এই যে ধরো এটা আমাদের একটা বেনজিন, আর এখানে ধরো দেখ আমাদের একটা বেনজোইল ক্লোরাইড আছে। বেনজোইল ক্লোরাইডটা কীরকম হয়? এই যে C ডাবল বন্ড ও Cl এরকম হয়ে থাকে। তো এটাকে যখন তুমি এখানে বিক্রিয়া করাবা তখন কি হবে? এই বেনজিনের একটা কার্বন আর এই Clকে নিয়ে এই Cl তৈরি করবে, আর দুইটা বেনজিন তখন COর মাধ্যমে কানেক্ট হয়ে যাবে। আর এটাকে তুমি কি বলো? এই যৌগটাকে তুমি বলো বেনজোফেনন। এই যৌগটাকে তুমি বলো বেনজোফেনন। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি বেনজোফেনন। দেখো তো এটা বুঝতেছো কিনা? দেখো এইখানে একটা হাইড্রোজেন আছে না? সেই হাইড্রোজেনটা HCl এর সাথে যুক্ত হয়ে HCl তৈরি করছে,
এই সিওটা তখন এখানে ফাঁকা হওয়া হাইড্রোজেনের এখানে যুক্ত হয়ে ব্যঞ্জফেনল তৈরি করবে। তারপর নিম্নের কোনটি দ্বারা ফেনল থেকে তুমি পিকটিক অ্যাসিড তৈরি করতে পারবা? পিকটিক অ্যাসিড, পিকটিক অ্যাসিড, এই যে দেখো ফেনল তো তোমার এটা, ফেনল হচ্ছে তোমার কাছে OH, আর পিকটিক অ্যাসিড তোমার কাছে কোনটা? পিকটিক অ্যাসিডের সঙ্গে তোমাদেরকে পড়ানো হয়েছে, পিকটিক অ্যাসিড হচ্ছে এখানে OH থাকে, এখানে NO2 থাকে, তারপরে তোমার এই জায়গায় NO2 থাকে, তাহলে বুঝতে পারছো নাইট্রোজেনের মাধ্যমে করতে হবে। আর নাইট্রোজেনের জন্য আমার তাহলে কোনটা দরকার? HNO3 এবং H2SO4 দরকার। নাম্বার হচ্ছে আমাদের আনসার। ওয়েট, সরি, এখানে ঘন HNO3 লাগবে, কনসেন্ট্রেটেড HNO3 লাগবে। ডি হচ্ছে তোমার কাছে আনসার। ডাইলুট দিলে হবে না, ঘন দেওয়া লাগবে, ঘন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের যদি আমি কি করতে চাই, পিকটিক অ্যাসিড তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? এখানে কনসেন্ট্রেটেড HNO3 আমাকে দেওয়া লাগবে। ওকে, এটা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ, ভেরি গুড। তারপর অ্যারোমেটিক অ্যামিনের সাথে HNO2 এর বিক্রিয়ায় আমাদের কোনটা পাওয়া যায়? তাহলে দেখো, খেয়াল করে দেখো, আমি যদি কি করি, অ্যারোমেটিক অ্যামিনকে নিই, অ্যারোমেটিক অ্যামিন মানে হচ্ছে আমাদের অ্যানলিন, এটার সাথে যদি আমি কাকে যুক্ত করি? HNO2 কে যুক্ত করি, তাহলে এই দেখো এই বিক্রিয়াগুলো তোমাদেরকে পড়ানো হয়েছিল। কি তৈরি হয় এখানে বলো তো? এই জায়গায় তৈরি হবে কিন্তু ফেনল। এখানে কি তৈরি হবে? ফেনল তৈরি হবে। এগুলো পড়ানো হয়েছিল, এই বিক্রিয়াগুলো একটু তুমি রিভিশন দিয়ে দিবা কেমন? এই বিক্রিয়াগুলো কিন্তু পড়ানো হয়েছিল, ফেনল তৈরি বিক্রিয়া। লিবারম্যান পরীক্ষার সাথে কাকে শনাক্ত করা যায়? ফেনলকে শনাক্তকরণ করা যায়। পরীক্ষা মনে রাখার দরকার নাই, বাট পরীক্ষার নামটা মনে রাখতে হবে। আর এর মাধ্যমে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা আসলে শেষ হচ্ছে। তো আমি তোমাকে একটু চলো একটা কাজ করি, আমি তোমাকে কিছু ওই যে টপিকের নাম লিখে দিই, তুমি কোন কোন টপিক আসলে ভালো করে পড়বা এই থেকে, এখান থেকে, কেমন? আচ্ছা, ফার্স্ট অফ অল তুমি হচ্ছে যে ওই জৈব যৌগের সূচনা যে পার্টটা আছে, সূচনা যে পার্টগুলো আছে, আমি টপিকগুলো আগে নাম লিখে যাই, পরে আমি দেখাই দিব কোনটা একটু ভালো করে পড়তে হবে, কেমন? প্রথমটা হচ্ছে জৈব যৌগের সূচনা, এই পার্টটা, কেমন? এটা গেল প্রথম টপিক। আমি কোনো টপিক মিস গেলে তোমরা আমাকে একটু বলিও। সেকেন্ড যে ইম্পর্টেন্ট টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের নামকরণ। থার্ড টপিকের যে নাম আছে সেটা হচ্ছে আমাদের সমানতা। ওকে, ফোর্থ টপিকের নাম হচ্ছে আমাদের এখানে ওই যে ধরো তোমার সমানতা, আরেকটা যেগুলো আছে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এগুলা ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। দেন তোমার আছে হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তারপর আছে তোমার অ্যালডিহাইড এবং কিটোন। আমি একটু গ্রুপ ওয়াইজ লিখতেছি আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার আছে হলো কার্বক্সিলিক অ্যাসিড, দেন আছে তোমার হচ্ছে এখানে অ্যামিন, এরপর আছে অ্যানলিন। ওকে, দেন আছে এখানে ফেনল, আর হইতে পারে কি, হইতে পারে তোমার হচ্ছে ডায়াজোনিয়াম লবণ। এর বাইরে কি কোনো টপিক আছে? কোনো টপিককে আমরা মিস করছি? একটু করে আমাকে বলিও তো। বেনজিন মিস করছি, বেনজিন আর টোলিয়াম। এর বাইরে বোধহয় নাই। আমাকে একটু করে জানো, আমি যেমন দাগাই দিচ্ছি কোনটা ভালো করে পড়বা। এর বাইরে কি কোনো টপিক আছে এর বাইরে? আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। এর বাইরে কি কিছু আছে একটু আমাকে জানাবা? এর বাইরে কিছু আছে কিনা? তাহলে আমি বলে দিচ্ছি কোনটা কোনটা বেশি পড়তে হবে। এর আগে টপিকগুলো লিখে ফেলি। এর বাইরে কি কোনো টপিক বাদ পড়ছে ইম্পর্টেন্ট টপিকগুলো? দেখো, অনলি ফর জিএসটি, কেমন? আমি কিন্তু অন্যগুলোর জন্য বলতেছি না, বাট জিএসটির জন্য কোন পার্টটা তুমি ভালো করে পড়বা একটু আমি দেখাই দিই। কোন পার্টগুলো পড়লে তুমি ভালো করে পড়বা? দেখো, চোখ বন্ধ করে সমানতা টপিকটা ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইলটা ভালো করে পড়ে ফেলবা। অ্যালকিনটা ভালো করে পড়বা। এখানের মধ্যে অ্যালডিহাইড, কিটোনের মধ্যে অ্যালডিহাইডটাকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা।
যদি দুইটা পার্থক্যকরণ বিক্রিয়াগুলো দেখবা, ঠিক আছে। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড হালকা পাতলা পড়তে পারো, এই জন্য আমি 1 স্টার দিচ্ছি। অ্যামিন আর অ্যানিডিনের মধ্যে অ্যামিনটাকে ভালো করে পড়বা, ফেনলটাকে ভালো করে পড়বা, ডায়াজেনের নাম রিসিভ করতে পারো, বেনজিন টলিন দুইটাকে ভালো করে পড়বা। আর অ্যালকাল হ্যালাইড থেকে একটাই কথা, কোনটা বলো তো, SN1 আর SN2। দেখো নামকরণ থেকে নর্মালি ওই যে তোমার কি বলবো রেজোনেন্স তো বেঞ্জিনের মধ্যেই পড়ে গেছে, বেঞ্জিনের মধ্যেই পড়ে গেছে। ও দেখো নামকরণ থেকে কোয়েশ্চন যেগুলো আছে সেগুলো তুমি মানে পারবা, এগুলো কঠিন নামকরণ পড়ার দরকার নেই, সহজ নামকরণগুলোই পড়বা, এগুলো সহজগুলো থেকেই পরীক্ষা আসে, ঠিক আছে। আর সূচনা যে পার্টটা আছে ওইটা জাস্ট 1 স্টার দিচ্ছি, ওইটা একটু করে পড়ে দিবা। তাহলে পরীক্ষার আগে তাহলে কোনটা ভালো করে পড়বা, সমানুতা, অ্যালডিহাইড, অ্যালকিন, বেনজিন টলুইন, ফেনল, অ্যামিন, এগুলো ভালো করে পড়ে দেবা, বুঝছো। বাকিগুলা আমি কিন্তু কোনো টপিকে পড়তে মানা করতেছি না, বাট পড়বা, বাট এগুলো একটু বেশি করে ভালো করে পড়বা। তো এর মাধ্যমে আমাদের আজকের এই যে তোমার অর্গানিকের রিভিশন ক্লাসটা শেষ হচ্ছে। আমার সাথে এটাই হয়তো তোমাদের এই ভার্সিটি কোর্সে লাস্ট ক্লাস, এই 24 ব্যাচের, কেমন 24 তো, হ্যাঁ 24 ব্যাচের। ঠিক আছে, সবাই ভালো করে পড়বা, সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে খুব ভালো ভালো জায়গায় চলে যাও। না টিকলেও মন খারাপ করার কোনো দরকার নাই। নিজের জীবনে যে পরবর্তী ধাপ সেখানে খুব ভালো করবা। তুমি তোমার যদি ইফোর্ট দিয়ে যাও, এখানে যদি তুমি নাও পাও, তুমি মন খারাপ করিও না, মন খারাপ হবে, মন খারাপ করিও না, মন খারাপ আসলেই হবে, বাট অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। তো যারা টিকে যাবে তাদের জন্য তো শুভকামনা, বাট যারা টিকো নাই তাদের জন্যও শুভকামনা। তারা মানে লাইফের একটা রিয়াল যে তোমার ফাইট সেটা আগেই দেখে ফেলতেছো, ঠিক আছে। সো চেষ্টা চালায় যাও, হতাশ হইও না, তোমার বেস্ট ইফোর্টটা তুমি দিয়ে যাও। তুমি ইফোর্ট দিতে পারো, বাট রেজাল্ট মানে তুমি মানে উপরের একজনের উপর ছেড়ে দাও, ঠিক আছে। তো সবার জন্য অনেক শুভকামনা, সবাই ভালো থাকবা, দেখা হবে। তাহলে যাই, আসসালামু আলাইকুম, আর আমার জন্য দোয়া করবা।